কোয়ে আসলে একেবারে অকর্মা আর অলস ধরনের একজন ছেলে। হঠাৎ করেই তার স্থানান্তর এমন একটি স্কুলে হয়ে যায় যেখানে অনেক সুন্দরী মেয়ে পড়াশোনা করে। কিন্তু পরে যদি সেই স্কুলের প্রেসিডেন্টই তার প্রেমে পড়ে যায় তখন কি হবে? আর যদি সে জানতে পারে সেই প্রেসিডেন্ট আসলে মানুষ নয়, বরং একজন ভ্যাম্পায়ার, তাহলে কি হবে? সে কি তার প্রস্তাব গ্রহণ করবে, নাকি তার সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়বে? চলুন এবার পুরো বিষয়টা বোঝা যাক। গল্প শুরু হয় কোয়ে নামের এক অলস ছেলেকে নিয়ে। প্রথম দিন যখন সে তার নতুন স্কুলে যায় তখন হঠাৎ সেখানে তার এক মেয়ের সঙ্গে দেখা হয়। আমরা জানতে পারি সেই মেয়েটির নাম আসলে এরিকা। সে স্টুডেন্ট কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট। এরপর দুজন নিজেদের পরিচয় দেওয়ার পর যখন একে অপরের সঙ্গে হাত মেলাতে যাচ্ছিল তখন হঠাৎ এরিকা অদ্ভুত কিছু অনুভব করে, যার কারণে সে দ্রুত নিচে পড়ে যায়। কুয়ে কিছু বুঝে ওঠার আগেই সেখানে সুকাসা নামের একজন ছেলে এসে হাজির হয়। তাকে সেখানে দেখেই এরিকা দ্রুত তার ওপর সমস্ত দায়িত্ব ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। সে এমনভাবে দৌড়ে পালায় যেন কেউ তার পেছনে ধাওয়া করছে। এরপর দৌড়ে গিয়ে সে দ্রুত একটি গাছের পেছনে লুকিয়ে পড়ে। আমরা দেখতে পাই সে সেখানে নিজের অনুভূতিগুলোকে অনেকটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। আর এটা দেখে আমি নিশ্চিত বুঝে গেলাম সে নিশ্চয়ই কুয়ের প্রেমে পড়ে গেছে। অন্যদিকে সুকাসা যখন আমাদের কুয়েকে ডনমে নিয়ে যাচ্ছিল তখন তাকে জিজ্ঞেস করছিল, ভাই তুই কি আমাকে বলবি শেষ পর্যন্ত ওই জায়গায় তুই এমন কি করেছিলি যার কারণে এরিকা নিচে পড়ে গেল? কুয়ে বলে, আমিও এ ব্যাপারে কিছু জানি না। আমি যখনই তার সঙ্গে হাত মিলিয়েছিলাম সে হঠাৎ নিচে পড়ে গিয়েছিল। এরপর তারা যখন ডর্মে পৌঁছে ভেতরে ঢোকে তখন হঠাৎ একটি মেয়ে পিছলে গিয়ে সরাসরি কুয়ের উপর পড়ে যায়, যার কারণে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। কুয়ের ভাগ্যটা দেখুন, ডর্মে আসতে না আসতেই একটা কাণ্ড ঘটে গেল। যাই হোক, পরে যখন তার জ্ঞান ফেরে তখন সে সামনে দুজন মেয়েকে দেখতে পায়, কানাডে এবং হারুন। তাদের দুজনকে দেখেই কুয়ের মনে পড়ে যায় তারা আসলে প্রায় 7 বছর আগে তার ছোটবেলার বন্ধু ছিল। এরপর হারুন দ্রুত কানাডেকে বলতে থাকে, তুমি তাড়াতাড়ি ওর কাছে ক্ষমা চাও। কিন্তু কানাডের ক্ষমা চাওয়ার ধরন ছিল একেবারে অন্যরকম। সে বলে, আমি ওর কাছে কোনোভাবেই ক্ষমা চাইব না, কারণ এখানে ভুলটা ওরই। তবে ক্ষমা চাওয়ার বদলে আমি ওকে আমার চিপস দিতে পারি। এটা দেখে তো বুঝতেই পারলাম মেয়েটা সত্যিই অন্যরকম। কে জানি পরে এভাবেই ক্ষমা চাওয়ার সময় হয়তো তাকে অন্য কিছু দিয়ে বসবে। যাই হোক, রাতে আমরা জানতে পারি কুয়ের সমস্ত জিনিসপত্র এখনও সেখানে এসে পৌঁছায়নি। এই কারণে সুকাফার কথায় সেদিন সুকাসার ঘরেই থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা দুজন যখন ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন ওপরের ঘর থেকে তাদের কিছু আওয়াজ শুনতে পাওয়া যায়। আমরা জানতে পারি হারুন আসলে তার বন্ধুদের সঙ্গে পার্টি করছিল। সেখানে পার্টি করতে করতে সে কোয়ের ব্যাপারে বলছিল, ছোটবেলায় কোয়ে কিভাবে সবসময় মেয়েদের নিয়ে অশালীন ধরনের কাণ্ড করত। এসব কথা শুনে আমাদের কোয়েও তাদের থামাতে চেয়েছিল, কিন্তু সে আর কি করতে পারে? এই কারণেই সে কিছুই বলে না। এরপর পরের দৃশ্যে আমাদের পরের দিনের দুপুরের খাবারের বিরতির দৃশ্য দেখানো হয়। সেখানে হঠাৎ কানাডে এবং হারুন দুজনই কুয়ের সঙ্গে দুপুরের খাবার খেতে আসে। গতকালের ঘটনার জন্য হারুন তাদের দুজনের কাছে অনেক ক্ষমা চাইছিল। সে জানায় স্কুলে তারা একদমই সময় পায় না, এই কারণেই মাঝে মাঝে তারা একটু পার্টি করে। কিন্তু ঠিক তখনই কানাডে একটি বিপজ্জনক প্রস্তাব দেয়। সে বলে, কেন এবার আমরা পার্টিটা কুয়ের ঘরেই করি না? এরপর এভাবেই কথা বলতে বলতে হঠাৎ কানাডে কোয়ের হাতে একটি মানচিত্র ধরিয়ে দিয়ে বলে, দয়া করে তুমি আমার একটা সাহায্য করো। এই মানচিত্রে যে জায়গাটা চিহ্নিত করা আছে, তুমি কি সেখানে গিয়ে সেই জায়গাটার একটা ছবি তুলে আমাকে দিতে পারবে? শুরুতে কেউই এই কাজটা করতে চাইছিল না, কিন্তু পরে অনিচ্ছা সত্ত্বেও কোয়েকে সেই কাজটা করতে হয়। এরপর কোয়ে নিজের ক্যামেরা নিয়ে দ্রুত তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন সে একটি বাগানে পৌঁছায় তখন সে দেখতে পায় একটি মেয়ে একটি খরগোশ ধরার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু অনেক চেষ্টা করার পরও সে খরগোশটিকে ধরতে পারছিল না। তাই কোয়ে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। খরগোশটিকে ধরার পর কোয়ে যখন সেটি সেই মেয়েটির হাতে তুলে দেয় তখন আমরা জানতে পারি সেই মেয়েটির নাম আসলে সিরো। এতটা সাহায্য করার জন্য সে কোয়েকে ধন্যবাদ জানায়। কিন্তু ততক্ষণে আমাদের কোয়ের অনেক দেরি হয়ে গেছে। সে সেখানে যেতে চাইলেও আর যেতে পারছিল না। এরপর সিরো কোয়েকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে বলে, চলো আমি তোমাকে পরের জায়গায় নিয়ে যাই। পরের জায়গায় পৌঁছানোর পর কোয়ে যখন সেখানে ছবি তুলতে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ সেখানে একজন ছেলে এসে হাজির হয়। সিরোকে কোয়ের সঙ্গে দেখে সে ভীষণ রেগে যায়, কারণ তার মনে হয়েছিল সম্ভবত কোয়ে সেখানে সিরোর সঙ্গে খারাপ কিছু করার জন্য এসেছে। কিন্তু যখন সে নিজের বোনের কাছ থেকে জানতে পারে যে কোয়ে আসলে তাকে সাহায্য করছিল তখন অনিচ্ছা সত্ত্বেও সেই ছেলেটিকে কোয়েকে ছেড়ে দিতে হয়। ঠিক তখনই সেখানে স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট কোয়েকে আমন্ত্রণ জানায়। শুরুতে কোয়ে কিছুই বুঝতে পারছিল না শেষ পর্যন্ত সেখানে কি চলছে, কিন্তু ভেতরে ঢোকার পর তার আবার এরিকার সঙ্গে দেখা হয়ে যায়। কোয়েকে আবার দেখে এরিকা কিছুটা লজ্জিত হয়ে যায়। এই কারণেই সে দ্রুত নিজের ভাইয়ের সঙ্গে ঝগড়া করে সেখান থেকে চলে যায়।
এরপর কোয়ে জানতে পারে এরিকা আসলে তার বোন। আর তার চেয়েও বড় বিষয় হলো এরিকা প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে গেছে। কোয়ের চেহারা তখন দেখার মতো ছিল, সে তো এই বিষয়টা মেনে নেওয়ার জন্য একেবারেই প্রস্তুত ছিল না। যাই হোক, এরপর যখন কোয়ে পোশাক পরিবর্তন করে গোসল করতে যায় তখনই তার জন্য আসল বিপত্তি ঘটে, কারণ সেখানে সে নিজের সামনে এরিকাকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখে ফেলে। শুরুতে কোয়ে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এটা তার কোনো ভুল নয়, কিন্তু এরিকা কি আর তার কথা মানার মেয়ে? সে সরাসরি কোয়েকে একটা চড় মেরে দেয়। এরপর সুকাসা যখন শান্তভাবে নিজের কাজ করছিল তখন হঠাৎ সে আউরির কথা বলতে শুনতে পায়। সে জানতে পারে আউরি ইচ্ছে করেই মেয়েদের এবং ছেলেদের বাথরুমের পর্দা বদলে দিয়েছিল, আর সে এসব করেছিল যাতে তার বোন আমাদের কোয়ের নিচের অংশ দেখে তার প্রেমে পড়ে যায়। পরে সুকাসা যখন চুপি চুপি এসব কথা শুনছিল তখন এরিকাও তাদের কথোপকথন শুনে সবকিছু জেনে যায়। এর পরের দৃশ্যে কোয়ে যখন সুকাসার সঙ্গে নিজের ঘরে ফিরছিল তখন হঠাৎ এরিকা তার কানের কাছে এসে বলে, আগামীকাল ক্লাস শেষ হবার পর তাড়াতাড়ি স্কুলের পেছনে এসে আমার সঙ্গে দেখা করো। বিষয়টি জানার পর সুকাসা তাকে বলে স্কুলের পেছনের জায়গাটা এমন একটি স্থান যেখানে সবাই একে অপরকে প্রেমের প্রস্তাব দেয়। এই কথা শুনে কোয়েরও মনে হতে থাকে এরিকা হয়তো তাকে সত্যিই ভালোবাসে। পরের দিন যখন কোয়ে ছবি তোলার জন্য নির্ধারিত জায়গায় পৌঁছায় তখন সে ভেতর থেকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। ভেতরে গিয়ে দেখার পর সে এমন একটি দৃশ্য দেখে প্রচণ্ডভাবে হতবাক হয়ে যায়, কারণ সেখানে আসলে এরিকা একটি মেয়ের রক্ত পান করছিল। কিন্তু কোয়ে কিছু না বলে দ্রুত স্কুলের পেছনে চলে যায়, কারণ সেখানেই আসলে এরিকার তার সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন এরিকা আসে না তখন কোয়েও দ্রুত সেখান থেকে চলে যায়। পরের দিন আমরা জানতে পারি সেদিন আসলে নতুন শিক্ষার্থীদের স্বাগত অনুষ্ঠান ছিল, কিন্তু আমাদের কোয়ে তখনও আগের দিনের ঘটনা নিয়ে ভাবতে ভাবতে ভীষণভাবে হতবাক হয়েছিল। তার মনে হচ্ছিল হয়তো আগের দিনও এরিকা তার সঙ্গে কোনো ধরনের মজা করছিল। কিন্তু এরপর যখন আউরি তার বক্তব্য দিতে আসে তার বক্তব্য শুনে সবাই ভীষণ উৎসাহিত হয়ে ওঠে। সেটা দেখে কোয়েরও বিশ্বাস হয়ে যায় যে আউরি শুধু জনপ্রিয়ই নয় বরং ভীষণ জনপ্রিয়। এরপর আউরি চলে যাওয়ার পর বক্তব্য দেওয়ার পালা আসে এরিকার। সে সেখানে এসে বক্তব্য দেওয়ার পরিবর্তে আমাদের কোয়েকে দেখিয়ে বলতে থাকে, ওই যে এই অশালীন ছেলেটাকে দেখো, এটাই সেই ছেলে যে ইচ্ছে করে মেয়েদের বাথরুমে ঢুকে পড়েছিল। এরিকার কথা শুনে সেখানে থাকা সব মেয়েই কোয়েকে নিয়ে নানা ধরনের অদ্ভুত কথা বলতে শুরু করে, কিন্তু এত কিছু হওয়ার পরও কোয়ে কিছুই বলে না, কারণ আপনারা তো জানেনই ছেলেদের ক্ষেত্রে এমনই হয়, সে যদি কিছু বলতে যায় তাহলে শেষ পর্যন্ত সমস্ত দোষ তার ওপরই এসে পড়বে। এরপর যখন কোয়ে ক্লাসের ভেতরে যায় তখন সেখানকার সব শিক্ষার্থী তাকে নিয়ে মজা করতে থাকে। তারা বলতে থাকে, দেখো দেখো ছেলেটা কতটা অশালীন, সে নাকি মেয়েদের বাথরুমের ভেতর ঢুকে পড়েছিল। কিন্তু ঠিক তখনই সেখানে কুজে নামের একটি মেয়ে আসে, তাকে দেখা মাত্রই সবাই চুপ হয়ে যায়। এরপর আমাদের কোয়ে কুজের সঙ্গে একটু কথা বলারও চেষ্টা করে, কিন্তু কুজে তখন সম্পূর্ণ নিজের জগতেই ছিল। সে এমন ভাব করছিল যেন কোয়ে সেখানে নেই, এমনকি সে কোয়েকে কোনো পাত্তাই দিচ্ছিল না। এরপর নিজের বন্ধুদের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর কোয়ে সিদ্ধান্ত নেয় সে গিয়ে এরিকার কাছে ক্ষমা চাইবে, তাহলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু যখন সে এরিকার সামনে গিয়ে ক্ষমা চাইতে যায় তখন তার সামনে হঠাৎ এরিকার অনেক বন্ধু এসে দাঁড়ায়, যার কারণে সে সেখানে কিছুই করতে পারে না। এরপর কোয়ে যখন স্টুডেন্ট কাউন্সিলের ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করে তখন জানতে পারে আজ আসলে স্টুডেন্ট কাউন্সিল বন্ধ। যাই হোক, রাতে আমরা দেখতে পাই আমাদের কোয়ে তার সমস্ত জিনিসপত্র ঠিকঠাকভাবে গুছিয়ে রেখেছিল, কিন্তু হঠাৎ একটি শব্দ শুনে সে বাইরে গিয়ে দেখতে যায়। প্রথমেই তার সামনে একটি ঝুড়ি এসে পড়ে এবং হঠাৎ কানাডে তার ওপর পড়ে যায়, কিন্তু এবারও কানাডে তার কাছে একটুও ক্ষমা চায়নি। কিছুক্ষণ পর সেখানে হারুনও এসে হাজির হয়। আমরা জানতে পারি তারা দুজন আসলে সেখানে চা খাওয়ার আসর বসাতে এসেছিল। কিন্তু এরপর আমাদের কুয়ে চিৎকার করে বলতে থাকে, তোমরা দুজন কি দরজা দিয়ে আসতে পারতে না? কিন্তু তার কথা শুনেও তারা দুজন একদম পাত্তা দেয় না। তারা বলে, আরে আরে বসো, এমনিতেই তো আমরা দুজন ছোটবেলার বন্ধু, সেই কারণেই তো এসব হচ্ছে। এরপর তারা তিনজন একসঙ্গে বসে চা খেতে থাকে। কথা বলতে বলতে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে এখন থেকে যতবারই চা খাওয়ার আসর বসবে সবকিছু আমাদের কোয়ের বাড়িতেই হবে। কোয়ে সেখানে তাদের বাধা দিতে চাইলেও কিছু করার ছিল না, আর যখন কানাডে তাকে এক কাপ চা এগিয়ে দেয় তখন অনিচ্ছা সত্ত্বেও তাকে সেটি নিতে হয়। এরপর পরের দিনের দৃশ্য দেখানো হয়। শিরো যখন তার পোষা প্রাণী ডেভিডকে খাবার দিতে যায় তখন সেখানে একটি দৃশ্য দেখে সে ভীষণভাবে হতবাক হয়ে যায়, কারণ তার পোষা প্রাণীটি ভলে আবার সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এরপর আমাদের কোয়ে যখন নিজের স্কুলে যায় ভেতরে ঢুকতেই সে দেখতে পায় সেখানে প্রচণ্ড ভিড় জমে আছে। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সুকাসা তাকে জানায় এটি আসলে মক পরীক্ষার ফলাফল প্রকাশের কারণে। কিন্তু সুকাসার এসব নিয়ে একদমই কোনো মাথা ব্যথা ছিল না, তাই সে কিছু না বলে দ্রুত সেখান থেকে চলে যায়। আর সে চলে যাওয়ার পরপরই সেখানে কোয়ের সঙ্গে হারুনের দেখা হয়। কোয়ের এত ভালো র্যাঙ্ক দেখে সেখানে কেউ একজন তাকে পাটাকু বলে খ্যাপাতে থাকে। এরপর হারুন বলে, এটা একদমই ঠিক কথা নয়, আমি মোটেও পড়ুয়া নই।
আর সত্যি বলতে গেলে আসল পড়ুয়া তো এরিকা, কারণ সে সব সময় স্কুলে প্রথম হয়। কিন্তু ঠিক তখনই কোয়ে এরিকাকেও লক্ষ্য করে। তাকে দেখে মনে হচ্ছিল সে কিছুটা মন খারাপ করে আছে। এ ব্যাপারে জানতে চাইলে হারুন তাকে জানায় আসলে এরিকা গণিত ছাড়া প্রায় সব বিষয়েই ভালো, কিন্তু আজ পর্যন্ত সে কখনোই কুজেকে গণিতে হারাতে পারেনি। এই কারণেই সে সবসময় মন খারাপ করে থাকে। এরপর ক্লাসে বসেও কোয়ে এসব বিষয় নিয়ে ভাবছিল। হঠাৎ সে নিচে ইউকুমারুকে দেখতে পায়। অবসর সময়ে শিরো হঠাৎ আমাদের কোয়ের কাছে এসে সাহায্য চায়, কারণ তার পোষা প্রাণী ইউকুমারু আবার সেখান থেকে পালিয়ে গেছে। কেউ একজন যখন বলে যে সে ক্লাস চলাকালীন ইউকুমারুকে দেখেছিল, তখন শিরো কোয়ের বেশ কাছাকাছি চলে আসে। তার এসব আচরণ দেখে শিরোর ভাই অন্য কিছু ভেবে বসে, কিন্তু পরিস্থিতিটা জানার পর তারও বিষয়টা বুঝতে একটু সময় লাগে। সেখান থেকে যাওয়ার আগে কোয়ে শিরোকে বলে, তুমি একদম চিন্তা করো না, আমি তোমার পোষা প্রাণীটাকে অবশ্যই তোমার কাছে ফিরিয়ে আনব। এই কথা বলেই সে দ্রুত সেখান থেকে বেরিয়ে ইউকুমারুকে খুঁজতে চলে যায়। এরপর শিরো এরিকা এবং ইউরির কাছেও যায় এবং তাদের কাছে সাহায্য চায়। শিরোর অনুরোধের কারণে তারাও তাকে কোনোভাবেই না বলতে পারে না। এদিকে আমরা কুয়েকে দেখতে পাই। ইউকুমারুকে খুঁজতে খুঁজতে সে কুজের সামনে গিয়ে পৌঁছে যায়। তখন সে কুজেকে জিজ্ঞেস করে, তুমি কি এখানে কোনো খরগোশ দেখেছ? কুজে তখন পুরোপুরি নিজের ভাব নিয়ে তাকে বলে, ওই খরগোশটাকে খুঁজে তুমি এমন কি পাবে? আর তোমাদের এসব অপ্রয়োজনীয় ঝামেলার মধ্যে আমি একদমই জড়াতে চাই না। কুজের কথা শুনে কুয়ের মনেও কথাটা লেগে যায়। তাই সে সেখান থেকে চলে যাওয়ার সময় বলে, তোমার সব সময় সবার সঙ্গে ভালোভাবে আচরণ করা উচিত, কারণ তুমি যদি এমন না করো তাহলে তোমার কখনোই প্রেমিক হবে না। সত্যি বলতে কুয়ে এবার তার মুখের ওপরই কথাটা শুনিয়ে সেখান থেকে চলে গেল। যাই হোক, এরপরও ইউকুমারুকে খুঁজতে খুঁজতে সে মাঠ পর্যন্ত চলে যায়। সেখানে অনেক খোঁজার পর অবশেষে সে ডেভিডকে খুঁজে পায়। কিন্তু ঠিক তখনই সে দেখতে পায় হঠাৎ একটি বল ডেভিডের ওপর এসে পড়তে যাচ্ছে। শেষ মুহূর্তে আমাদের কুয়ে সরাসরি গিয়ে তাকে বাঁচিয়ে ফেলে। এরপর দেখতে দেখতে এরিকাও তাকে সাহায্য করার জন্য নিজের হাত বাড়িয়ে দেয়। কিন্তু কুয়ে যখন আবার তার হাত ধরতে যাচ্ছিল, তখন এরিকা আবারও অদ্ভুত কিছু অনুভব করতে থাকে। ঠিক তখনই হঠাৎ তাদের পেছন থেকে আউরিও সেখানে এসে হাজির হয়। সে বলে, দেখো দেখো, এই ঘটনায় তোমার হাতে আঘাত লেগে গেছে। এই কথা বলে সেই কুয়ের হাতের ওপর নিজের রুমাল রেখে দেয়। আর সেটা দেখেই আমাদের কুয়ের সেদিনের ঘটনার কথা মনে পড়ে যায়, যার কারণে সে দ্রুত নিজের হাত সরিয়ে নেয়। কুয়ে এরপর কিছু বলার আগেই সেখানে শিরো এসে হাজির হয়। নিজের পোষা প্রাণীকে আবার ফিরে পেয়ে সে ভীষণ খুশি হয়ে যায়। সেখান থেকে যাওয়ার আগে সে কুয়ে এবং অন্যদের সাহায্যের জন্য অনেক ধন্যবাদ জানায়। এরপর আমরা দেখতে পাই এত কিছু হওয়ার পর অবশেষে কুয়ে এবং এরিকার মধ্যকার ঝামেলারও সমাপ্তি ঘটে। এরিকা নিজেও কুয়ের কাছে ক্ষমা চায়, কারণ সে জানতো এই কাজটা তার ভাইই করেছিল, কুয়ে নয়। এরপর তারা একে অপরের সঙ্গে হাত মেলায় এবং খুব ভালো বন্ধু হয়ে যায়। অন্যদিকে আমরা এরিকার ভাই ইউডিকে দেখতে পাই। কুয়ের রক্তের নমুনা নেওয়ার পর সে বুঝতে পারে প্রতিবার কুয়ের সঙ্গে হাত মেলানোর সময় তার বোন কেন অদ্ভুত আচরণ করে। সরাসরি পরের দিনের দৃশ্য দেখানো হয়। কুয়ে তার সব বন্ধুদের সঙ্গে স্কুলে যাচ্ছিল, কিন্তু এরিকা এবং কুয়েকে একসঙ্গে দেখে কয়েকজন ছেলে বেশ বিরক্ত হয়ে যায়, কারণ স্কুলের প্রায় সব ছেলেই এরিকাকে অনেক পছন্দ করে। তারা একদমই চায় না যে এরিকা একজন সাধারণ ছেলের সঙ্গে সবসময় ঘোরাফেরা করুক। ঠিক তখনই তাদের যেতে যেতে কানাডে সবাইকে তার চা খাওয়ার আসরে আমন্ত্রণ জানায়। এরপর সে জানায় তারা শিরোকেও সেখানে নিয়ে আসবে। এই কথা শুনে এরিকাও সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে ইউরি এসে হাজির হয়। আসার সঙ্গে সঙ্গেই সে কুয়ে এবং এরিকাকে আরও কাছাকাছি আনার চেষ্টা করতে থাকে, কিন্তু এরিকাও কম যায় না। সে দ্রুত ইউরির হাত থেকে নিজেকে ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। এরিকা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই ইউরি বলে, সত্যি বলতে তোমার ঘাড়টা আমার কাছে বেশ সুস্বাদু মনে হচ্ছে। এই কথা শুনে আমাদের কুয়ের তো ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু সে কিছু বলে না, দ্রুত নিজের বন্ধুদের কাছে চলে যায়। কুয়ে চলে যাওয়ার সময় ইউরি হঠাৎ তাকে দেখে একটি ভয়ঙ্কর হাসি দেয়। সেই মুহূর্তে আমারও মনে হচ্ছিল সম্ভবত সে কুয়ের রক্ত পান করতে চাইছে। অবশেষে রাতে আমাদের কুয়ে কানাডেকে দেখতে পায়। সে তখন টেলিভিশনে একটি ভিডিও দেখছিল। এরপর তাদের চা খাবার আসরের জন্য হারুন সেখানে এসে দুজনকে ডাকতে শুরু করে, কিন্তু তাদের দেখে হারুন বেশ অবাক হয়ে যায়, কারণ আমাদের কুয়ে আর কানাডে তখন একে অপরের বেশ কাছাকাছি চলে এসেছিল। যাই হোক, এরপর সবাই যখন কুয়ের ঘরে পৌঁছায়, কিছুক্ষণের মধ্যেই ইরোর পাশাপাশি হিরো সেখানে এসে হাজির হয়। এরপর তারা সবাই মিলে চা খাওয়ার আসরে বেশ আনন্দ করতে থাকে। তারপর পরের দিন তারা সবাই একসঙ্গে কেনাকাটা করতে বাইরে যায়। তবে সেখানে তারা মূলত কেনাকাটার চেয়ে ঘুরে বেড়ানোতেই বেশি সময় কাটায়। বাড়ি ফেরার আগে তারা একটি সমুদ্র সৈকতেও যায়,
জীবনে প্রথমবার সমুদ্র সৈকতে আসার কারণে কোয়ের পাশাপাশি এরিকাও ভীষণ খুশি ছিল। এরিকা বলে, সত্যি বলতে তোমাদের সঙ্গে এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে, আর যখন আমি বড় হব তখন নিজের সন্তানদের বলবো ছোটবেলায় আমি কিভাবে এত আনন্দ করতাম। কিন্তু সেখান থেকে যাওয়ার আগে বুক কোয়েকে একটি সতর্কবার্তা দেয়। সে বলে, তুমি আমার ভাইকে যেরকম ভাবছো সে মোটেও সেরকম নয়, তাই যতটা সম্ভব তুমি আমার ভাইয়ের কাছ থেকে দূরে থাকবে। কিন্তু এখানে তো কোয়ের ভাগ্যই খারাপ। পরের দিন স্কুলে যাওয়ার সময় তার ইউরির সঙ্গে দেখা হয়ে যায়, কিন্তু কোয়ে তো একেবারে সিগমা। সেই ইউরিকে পাত্তাই না দিয়ে সোজা নিজের ক্লাসের দিকে চলে যাচ্ছিল, আর তাকে এভাবে পাত্তা না দিতে দেখে ইউরি তাকে বলতে শুরু করে, স্কুল ছুটির পর দ্রুত কাউন্সিল রুমে এসে আমার সঙ্গে দেখা করো। শুরুতে কোয়ে কিছুই বুঝতে পারছিল না, শেষ পর্যন্ত ইউরি তাকে কেন ডেকেছে। কিন্তু স্কুল ছুটির পর যখন সে কাউন্সিল রুমে পৌঁছায় তখন জানতে পারে ইউরি আসলে তাকে একটি গেম খেলার জন্য ডেকেছে। ইউরি বলে, এই গেমে জিতলে আমরা একটি কার্ড পাবো, আর সেই কার্ডে যা করার নির্দেশ দেওয়া থাকবে তোমাকে ঠিক সেটাই করতে হবে। সবার আগে ইউরি এই গেমটি খেলে এবং শুরুতেই সে জিতে যায়। কার্ডটি হাতে তুলে নেওয়ার পর কোয়ে দেখতে পায় সেখানে লেখা রয়েছে, নিজের হাতে ছুরি মারো। শুরুতে কোয়ের মনে হয়েছিল এটা হয়তো নিছক একটা মজা, কিন্তু ঠিক তখনই ইউরি সরাসরি নিজের হাতে ছুরি ঢুকিয়ে দেয়। এটা দেখে কোয়ে ভীষণভাবে হতবাক হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর ইউরি যখন নিজের হাত থেকে ছুরিটা বের করে ফেলে তখন আশ্চর্যজনকভাবে তার হাত নিজে থেকেই পুরোপুরি সেরে যায়। এটা দেখে কোয়েও বুঝতে পারছিল না এখানে আসলে কি হচ্ছে। এরপর ইউরি জানায়, আসলে আমি একজন ভ্যাম্পায়ার। ঠিক তখনই আমরা বাইরে এরিকাকে দেখতে পাই, সে তার ভাইয়ের কথা শুনে ফেলেছিল। ইউরি বলছিল, সত্যি বলতে তোমার ঘাটটা আমার কাছে ভীষণ সুস্বাদু মনে হচ্ছে। এদিকে আমাদের কোইকে দেখে মনে হচ্ছিল ভয়ে তার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। তার মনে হচ্ছিল ইউরি হয়তো এবার তার রক্ত পান করে তাকেও ভ্যাম্পায়ারে পরিণত করবে। কিন্তু ঠিক তখনই সেখানে এরিকা এসে হাজির হয়। এরিকাকে দেখে ইউরি জানিয়ে দেয় যে সেও আসলে একজন ভ্যাম্পায়ার। শুরুতে কোই কিছুতেই এই কথাটা বিশ্বাস করতে পারছিল না, কিন্তু সে যখন এরিকার কাছ থেকেই বিষয়টি নিশ্চিত করে তখন এরিকাও জানিয়ে দেয় যে সত্যি সে একজন ভ্যাম্পায়ার। এরপর ইউরি বলতে শুরু করে, এত কিছু জানার পর এখন তোমার সামনে মাত্র দুটি পথ রয়েছে। প্রথমত, তুমি চুপচাপ আমাদের স্টুডেন্ট কাউন্সিলে যোগ দাও, আর দ্বিতীয়ত, তুমি যদি সেটা করতে না চাও তাহলে তোমার সমস্ত স্মৃতি মুছে দেওয়া হবে। এখানে এসে তুমি যেসব বন্ধু বানিয়েছো তাদের কথাও তুমি সব ভুলে যাবে। এটা শুনে কোয়ে শুরুতে কিছুই বুঝতে পারছিল না সে আসলে কি করবে, কিন্তু শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয় সবকিছু ভুলে যাওয়াই হয়তো তার জন্য ভালো হবে। তাই ইউরি দ্রুত এরিকাকে এই কাজটি করতে বলে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই এরিকা কোয়ের সমস্ত স্মৃতি মুছে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, কিন্তু তার স্মৃতি মুছে দেওয়ার আগে এরিকা তাকে বলে, এখনো তোমার হাতে সময় আছে, প্লিজ তুমি প্রথম পথটিই বেছে নাও। কিন্তু কোয়ে প্রথম পথটি একদমই বেছে নিতে চাইছিল না, আর এই কারণেই এরিকাও বেশ বিচলিত হয়ে পড়ে। কারণ সে যদি কোয়ের সমস্ত স্মৃতি মুছে দেয় তাহলে কোয়ে তার সব বন্ধুর কথা ভুলে যাবে, এমনকি এরিকার কথাও। এই কারণেই এরিকা নিজের হাতে কোয়ের স্মৃতি মুছে দিতে একদমই চাইছিল না। এরিকাকে এভাবে কাঁদতে দেখে কোয়েও কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ে। তাই শেষ পর্যন্ত সে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যদি এটাই চাও তাহলে আমি স্টুডেন্ট কাউন্সিলে যোগ দিতে পুরোপুরি রাজি। তার এই কথা শুনে এরিকাও ভীষণ খুশি হয়ে যায়। রাতে ইউরি যখন এই বিষয়টি জানতে পারে সেও প্রচণ্ড খুশি হয়ে যায়, এমনকি সে কোয়ের সঙ্গে এমনভাবে আচরণ করতে থাকে যেন কোয়ে তার খুবই ঘনিষ্ঠ বন্ধু। পরের দিন স্টুডেন্ট কাউন্সিলে পৌঁছানোর পর ইউরি দ্রুত ভ্যাম্পায়ারদের সম্পর্কে তাকে জানাতে শুরু করে। সে বলে, তুমি সিনেমায় যেভাবে ভ্যাম্পায়ারদের দেখো আমরা মোটেও সেরকম নই, আর সিরোর পরিবারও হাজার হাজার বছর ধরে আমাদের সম্পর্কে জানে যে আমরা ভ্যাম্পায়ার। তোমার হয়তো মনে হতে পারে আমি তোমার রক্তপান করে তোমাকেও ভ্যাম্পায়ারে পরিণত করে দেব, কিন্তু ব্যাপারটা মোটেও এমন নয়। যদিও সব ভ্যাম্পায়ারই রক্তপান করতে বেশ পছন্দ করে, কিন্তু তারা সেটা করে না। তাছাড়া সব ভ্যাম্পায়ারের ক্ষমতা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি, আর আলোতেও তাদের কোনো সমস্যা হয় না। এর পাশাপাশি তোমাকে এটাও জানিয়ে রাখি, সব ভ্যাম্পায়ার আসলে অমর। এটা শুনে কোয়েও ভীষণ অবাক হয়ে যায়, কারণ ভ্যাম্পায়ারদের সম্পর্কে এত কিছু সে আগে কিছুই জানত না। তখন কোয়ে জিজ্ঞাসা করে, তোমরা কি আমাকে বলতে পারবে ভ্যাম্পায়াররা আসলে রক্তপান করে কেন? কিন্তু অন্যদিকে সেখানে উপস্থিত কারো কাছেই এর কোনো উত্তর ছিল না, এমনকি ইউরিরও এ ব্যাপারে কিছু জানা ছিল না। এরপর ইউরি জানায়, স্টুডেন্ট কাউন্সিলে যোগ দেওয়ার পর এখন তোমার একটাই কাজ, তোমাকে সবসময় এরিকার সঙ্গে থাকতে হবে। কথা বলতে বলতে ইউরি তাকে আশ্বস্ত করে বলে, তুমি একদম চিন্তা করো না, সেদিন যা দেখেছিলে তার বিনিময়ে কে জানে হয়তো তুমি সেই দৃশ্য আবারও দেখতে পেয়ে যেতে পারো। মানে কসম করে বলছি, এটা শুনে আমি মেনে নিলাম যে সে শুধু লুচ্চা নয়, বরং তার থেকেও কয়েক ধাপ বেশি লুচ্চা। কিন্তু তার এসব কথা শুনে এরিকা ভীষণ রেগে যায়, যার কারণে সে সোজা গিয়ে নিজের ভাইকে জোরে একটা ঘুষি মারে, ফলে সে অনেক দূরে গিয়ে পড়ে যায়। এরপর ইউডি সবার সামনে কোয়েকে স্পোর্টস ফেস্টিভ্যালের ম্যানেজার বানিয়ে দেয়, অর্থাৎ এখন আমাদের ছেলেকেই পুরো স্পোর্টস ফেস্টিভ্যালের দায়িত্ব সামলাতে হবে। কিন্তু এই সিদ্ধান্তে কোনো স্টুডেন্টই একদম খুশি ছিল না। তাই কোয়ে যখন সবার সামনে এই দায়িত্ব নিতে অস্বীকার করতে শুরু করে তখন ইউডি তাকে জানায়, এটাই আসলে স্টুডেন্ট কাউন্সিলের সদস্য হওয়ার অন্যতম দায়িত্ব। তুমি যদি রাজি না হও তাহলে আমি তোমার সঙ্গে কি করব সেটা তো তুমি জানোই। ফলে না চাইলেও কোয়েকে এই দায়িত্ব নিতে হয়। এরপর ইউডি সবার সামনে কোয়েকে একটি বক্তৃতা দিতে বলে।
কোয়ে তখন বেশ নার্ভাস হয়ে গিয়েছিল, কিন্তু তারপরও সে বলে, তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যাও ছেলেরা, এবার আমরা স্পোর্টস ফেস্টিভ্যালে অনেক মজা করতে যাচ্ছি। তার এই দারুণ বক্তৃতা শুনে সেখানে উপস্থিত সবাইকে বাধ্য হয়ে হাততালি দিতে হয়েছিল। আর কোয়েকে খুশি দেখে ইউরিও বেশ খুশি হয়ে যায়। এই কারণেই সেদিন সন্ধ্যাতেই ইউরি কোয়েকে স্পোর্টস ফেস্টিভ্যালের জন্য এক গাধা কাজ দিয়ে দেয়। এরিকা যখন তাকে সাহায্য করতে যায় তখন ইউরি তাকে থামিয়ে দেয়। সে বলে কোয়ে যদি একাই এসব কাজ করে তাহলে সে অনেক কিছু শিখতে পারবে এবং তার কাজ করার গতিও বাড়বে। এরপর কানাডে, হারুন আর সুকাশা কোয়ের বাড়িতে চা খাওয়ার আসরে আসে। সেখানে এসে তারা বেশ অবাক হয়ে যায়, কারণ কোয়ে কাজ করতে করতে একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল। এমনকি সে কাজ করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়েছিল। চারপাশে এত কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখে সেই তিনজনও কোয়েকে সাহায্য করতে শুরু করে। এরপর কোয়ে তাদের জানায়, আসলে এখন থেকে আমি স্টুডেন্ট কাউন্সিলের সদস্য, এই কারণেই আমাকে প্রতিদিন এত কাজ করতে হয়। এরপর তারা সবাই মিলে চা খেতে থাকে এবং বেশ আনন্দ করে। পরে হারুন নিজের ছোটবেলার একটি চিঠি দেখে তার শৈশবের কথা মনে করতে থাকে। সে মনে করে ছোটবেলায় কোয়ে কিভাবে তাকে সব সময় চিঠি লিখে পাঠাতো। কয়েকদিন পর এরিকা যখন স্টুডেন্ট কাউন্সিলের রুমে যায় তখন সে দেখতে পায় কোয়ের কাজ আগের চেয়েও অনেক বেড়ে গেছে। এ ব্যাপারে জিজ্ঞেস করলে কোয়ে জানায়, আমি আসলে গত বছরের স্পোর্টস ফেস্টিভ্যালের রেকর্ডগুলো দেখছি, যাতে এই বছরের ফেস্টিভ্যালকে আরও ভালোভাবে আয়োজন করতে পারি। কোয়েকে এত পরিশ্রম করতে দেখে ইউরিও তার বেশ প্রশংসা করতে থাকে, কিন্তু এরপরেই কোয়ের কাজ আবার বেড়ে যায়। ইউরি তাকে বলে, তুমি দ্রুত এইসব রেকর্ড স্টোরেজ রুমে রেখে এসো। কোয়েকে সবসময় এভাবে কাজ করতে দেখে এরিকাও বেশ দুঃখী হয়ে যায়, কারণ সে একদমই চাইছিল না যে কোয়ে এখানে কোনো পার্ট টাইম কর্মচারীর মতো কাজ করুক। এই কারণে এরিকা সিদ্ধান্ত নেয় সে কোয়েকে সাহায্য করবে। এটা শুনে সিরো তাকে সাহায্য করতে চায়, কিন্তু ঠিক তখনই তার বড় ভাই তাকে চা বানাতে বলে। এরপর আমরা স্টোরেজ রুমের দৃশ্য দেখতে পাই। এরিকা যখন একটি বড় বাক্স নিচে নামানোর চেষ্টা করছিল তখন হঠাৎ তার পা পিছলে যায় এবং সে নিচে পড়ে যেতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে পুয়ে দ্রুত সেখানে গিয়ে তাকে বাঁচিয়ে ফেলে। আমরা দেখতে পাই এই ঘটনার কারণে তাদের দুজনের অবস্থান বেশ বিপজ্জনক হয়ে গিয়েছিল, আর মনে মনে কোয়ে ভাবছিল যদি এর সঙ্গে আরও কিছু পেয়ে যেত তাহলে কতই না ভালো হতো। যাই হোক, এরপর আমরা দেখতে পাই বাক্সের ভেতর থেকে অনেকগুলো ছবি বাইরে পড়ে যায়। ছবিগুলো দেখে বোঝা যায় এগুলো অনেক বছর আগের ছবি। কোয়ে যখন এই ছবিগুলো সম্পর্কে এরিকাকে জিজ্ঞেস করতে যাচ্ছিল ঠিক তখনই সে লক্ষ্য করে এরিকা ছবিগুলো দেখে বেশ হাসছে। এরিকাকে এত খুশি দেখে কোয়েও বুঝতে পারে প্রতি বছর স্পোর্টস ফেস্টিভ্যালের দিন এরিকা অনেক আনন্দ করে। এই কারণেই কোয়েও সিদ্ধান্ত নেয় এই বছরের স্পোর্টস ফেস্টিভ্যালকে সফল করতে সে নিজের সর্বোচ্চ চেষ্টা করবে, যাতে এরিকাও এবার অনেক আনন্দ করতে পারে। এই কারণে পরের দিন থেকেই সে নিজের প্রতিটি কাজ খুব দায়িত্ব নিয়ে করতে শুরু করে। স্পোর্টস ফেস্টিভ্যালের কাজের পাশাপাশি স্টুডেন্ট কাউন্সিলের কাজও সে সামলাতে থাকে। এত বেশি পরিশ্রম করার কারণে সব স্টুডেন্টই তার বেশ প্রশংসা করতে শুরু করে, কারণ এর আগে কেউই স্পোর্টস ফেস্টিভ্যালের জন্য এতটা পরিশ্রম করেনি। এরিকার ভাইয়ের কাছ থেকে যখন এরিকা এসব জানতে পারে তখন সেও ভীষণ খুশি হয়ে যায়। এরপর দেখা যায় লাঞ্চের সময়ও কোয়ে নিজের কাজ করে যাচ্ছে। ঠিক তখনই হঠাৎ তার সামনে কানাডে আর হারুন এসে হাজির হয়। হারুন আসলে তার জন্য নিজের হাতে তৈরি জুস নিয়ে এসেছিল। জুসটা খাওয়ার পর কোয়ে হারুনের বেশ প্রশংসা করতে থাকে, কারণ তার বানানো জুসটা সত্যিই অনেক সুস্বাদু ছিল। যাই হোক, সেই জুস খেতে খেতেই কোয়ের মাথায় একটি দারুণ আইডিয়া আসে। এই কারণেই পরের দিন মিটিংয়ের সময় সে সবাইকে জানায়, প্রথমত এই ফেস্টিভ্যালকে আরও বড় করে তুলতে এখানকার দোকান মালিকদের এখানে স্টল দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো উচিত, আর দ্বিতীয়ত পুরো শহরের মানুষকেও আমন্ত্রণ জানানো উচিত, তাহলে এই ফেস্টিভ্যাল আরও মজার হয়ে উঠবে। কিন্তু মিটিংয়ে উপস্থিত কারোর কাছেই কোয়ের এই আইডিয়াটা একদম পছন্দ হয়নি। তারপরেও কোনো স্টুডেন্ট এই ব্যাপারে কিছু বলছিল না। অন্যদিকে আমরা সিরোকে দেখতে পাই সে লুকিয়ে লুকিয়ে কোয়ের সব কথা শুনছিল, আর সে আসলে কোয়েকে সাহায্য করতে চাইছিল। এই কারণেই সে শহরের সব দোকান মালিকের সঙ্গে দেখা করতে বেরিয়ে যায়। সেখানে গিয়ে প্রায় সব দোকান মালিকই স্পোর্টস ফেস্টিভ্যালে নিজেদের স্টল দেওয়ার জন্য রাজি হয়ে যায়। আর এই পুরো ব্যাপারটা আসলে সিরোর পরিবারের কারণেই সম্ভব হয়েছিল, কারণ শুধু সিরো নয়, তার পরিবারও এই শহরে বেশ পরিচিত এবং জনপ্রিয়। যাই হোক, সব কাজ শেষ করার পর কোয়ে সিরোকে এত সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়, কারণ আজ সিরো যদি তাকে সাহায্য না করত তাহলে সে একা কখনোই এত কিছু করতে পারত না। এরপর আমাদের সরাসরি কয়েকদিন পরের একটি দৃশ্য দেখানো হয়। তখনও এরিকা তার সমস্ত পেপার ওয়ার্ক শেষ করে বাইরে চলে যায়। এটা দেখে সে বেশ খুশি হয়েছিল, কারণ কোয়ের এত পরিশ্রম দেখে শেষ পর্যন্ত সবাই তার পাশে দাঁড়াতে শুরু করেছিল। এরপর সে নিজেও তার সঙ্গে যোগ দেয় এবং তাকে সাহায্য করতে শুরু করে। আসলে আমাদের লোন তখন সবার সঙ্গে মিলে এখানে এন্ট্রান্স গেট তৈরি করছিল। এরপর সবাই একসঙ্গে মিলে খুব দ্রুত সেই গেটটাও দাঁড় করিয়ে দেয়। সবকিছু শেষ করার পর এখানে সবাই কুয়ের অনেক বেশি প্রশংসা করছিল, কারণ তার জন্য এখানকার
আগামীকালের ফেস্টিভ্যাল আরও বেশি মজার হতে চলেছে। এরপর আমরা ইউরি এবং সঠিক সিরোকে দেখতে পাই, যারা এখানে একে অপরের সঙ্গে কথা বলছিল। ইউরি বলে, সত্যি ইউকাকে এতদিন পর খুশি দেখে আমি অনেক বেশি খুশি। সত্যি বলতে আমি কুয়েকে আমার স্টুডেন্ট কাউন্সিলে যোগ করিয়ে বেশ ভালো কাজই করেছি, কিন্তু কুয়ের ভাগ্য এখানে যেন একটু বেশি খারাপ ছিল, কারণ হঠাৎ করেই বুক গেটটি ভুল করে নিচে পড়ে গিয়ে পুরোপুরি ভেঙে যায়। তবে পরের দিনের জন্য তারা কোনোভাবে সেই বুক গেটটি আবার ঠিক করে ফেলে। এরপর আমাদের সরাসরি পরের দিনের দৃশ্য দেখানো হয়। আর আজকের ফেস্টিভ্যাল নিয়ে এখানে সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল। তবে সবাই এখানে কুয়ে স্পিচ দেওয়ার অপেক্ষা করছিল। যদিও এখানে কেউ কেউ একটু নার্ভাস ছিল, কিন্তু যখনই সে বলে চলো শুরু করি, ঠিক তখনই এই ফেস্টিভ্যালে অফিসিয়ালি শুরু হয়ে যায়। শুরুতেই এখানে মেয়েদের 100 মিটার্সের রেস হওয়ার কথা ছিল। সেখানে আমরা দেখতে পাই কেউ একজন কয়েক সেকেন্ডে এসে পৌঁছেছিল। যখনই কেউ তাকে এর জন্য কংগ্রাচুলেশন জানায়, সে বলতে শুরু করে, আমি চাইলে এতে ফার্স্টও হতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। এটা শুনে দ্বিতীয় আমাদের লন্ডো বেশ শকড হয়ে যায়। হঠাৎ করেই তার হার হওয়ার সময়কার একটি কথা মনে পড়ে যায়, যেখানে সে তাকে বলেছিল যে কুজি সবসময় ইচ্ছা করে কম নম্বর নিয়ে আসে, আর সে কেন এমন করে সেটা কেউই জানে না, এবং কারো এ ব্যাপারে একটুও মাথা ব্যথা ছিল না। এই কারণেই সে ব্যাপারটাকে ইগনোর করে দেয়। কিন্তু ঠিক তখনই হঠাৎ কানাডা একটা অ্যানাউন্সমেন্ট করে যে আসলে কেউ মেয়েদের 400 মিটার রেসে কমেন্ট্রি করতে চলেছে। এটা শুনে আমাদের লোন প্রথমে একেবারেই কমেন্ট্রি করতে পরিষ্কারভাবে অস্বীকার করে দেয়, কিন্তু যখন সে দেখে কানাডা এখানে হার হওয়ার ব্যাপারে স্পোর্টস ডেতে বারবার বলে যাচ্ছে যে সে কতটা অসাধারণ ইত্যাদি ইত্যাদি, তখন সেটা শুনে না চাইলেও আমাদের লোনকে কমেন্ট্রি করতে হয়। কারণ সে যদি সবসময় নিজের বোনের ব্যাপারেই বলতে থাকে, তাহলে কমেন্ট্রি করাটা তো একেবারেই বৃথা হয়ে যাবে। কিন্তু কুয়ে এখানে কমেন্ট্রি করার স্টাইল ছিল একেবারে অন্য লেভেলের। সে কমেন্ট্রি দিতে গিয়ে একটু বেশি লুচ্চা হয়ে গিয়েছিল। সেখানে সে জায়গাটার সব মেয়ের ফিগার নিয়ে কথা বলছিল, কে কথাটা বেশি হট আর কার ফিগার কেমন সেগুলোই বলতে থাকছিল। আর এভাবেই কমেন্ট্রি দিতে দিতে যখন সে এরিকাকে নিয়ে একটি জোক করে, তার সেই জোক শুনে এখানে সবাই জোরে জোরে হাসতে থাকে। কিন্তু রেস জেতার সঙ্গে সঙ্গেই এরিকা সোজা গিয়ে আমাদের লোনকে একটা জোরালো ঘুষি মারে। তাকে একটা মেয়ের হাতে মার খেতে দেখে এখানে সবাই অনেক বেশি হাসছিল। আর এর সঙ্গে সঙ্গে কমেন্ট্রি করতে করতেই এই স্পোর্টস ফেস্টিভ্যালটাও আরও অনেক বেশি মজার হয়ে ওঠে। এরপর লাঞ্চের সময় আমরা জানতে পারি যে হারুন এখানে সবার জন্য নিজের হাতে খাবার তৈরি করেছিল। এই কারণেই সে একে একে সবাইকে একসঙ্গে বসে খাবার খাওয়ার জন্য ইনভাইট করে। এরপর এভাবেই খেতে খেতে তারা সবাই অনেকক্ষণ ধরে কথা বলছিল। কথার মাঝেই এরিকা জানতে পারে যে ভেল্টোস গেমের ব্যাপারে এখানে কানাডা এবং হারুন এসে তাকে দিয়েছিল। কেউ একজন বলে, আমি জানি কাজ করার কারণে আমি তোমাদের সঙ্গে একেবারেই পার্টিসিপেট করতে পারি না, কিন্তু তোমাদের সবাইকে যখন আমি খুশি দেখি তখন আমি অনেক বেশি খুশি হয়ে যাই, তাই চিন্তা করার একদমই দরকার নেই। তার এমন কিছু কথা শুনে হঠাৎ করে উপর থেকে কিউ থেমে যায়। সে বলে, সবসময় অন্যদের জন্য করতে গিয়ে নিজের কথা ভুলে যেও না। তাকে এভাবে রুট দেখে এখানে এরিকাও তার সঙ্গে ঝগড়া করার জন্য একেবারে প্রস্তুত হয়ে গিয়েছিল। কিন্তু ঠিক তখনই আমাদের লোন্ড এই কথা বলে বিষয়টা শান্ত করে দেয় যে হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ, আমার মাঝে মাঝে নিজের ব্যাপারেও চিন্তা করা উচিত। এটা শুনে এখানে কুজিও চুপচাপ সেখান থেকে চলে যায়। তাকে চলে যেতে দেখে সে তার পিছু নেয় এবং গিয়ে তাকে জিজ্ঞেস করতে থাকে, তুমি কি এই জায়গায় বাকি গেমগুলো দেখার জন্য এসেছো? এর উত্তরে সে জানায়, না, আমি যতগুলো ইভেন্টে নাম লিখিয়েছিলাম সেগুলো সবকিছু শেষ হয়ে গেছে। আমাদের লোন্ড এই কথা শুনে একেবারে হদ্দের বেশি শকড হয়ে যায়, কারণ সে তো এখানে একটুও ভাবেনি যে কুজিও কোনো ইভেন্টে অংশ নেবে। সে বলে, তোমার সবসময় তোমার বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করা উচিত, কারণ তা না হলে তুমি একা হয়ে যাবে। কিন্তু অন্যদিকে কুজি এখানে বারবার নিচের দিকে তাকিয়ে যাচ্ছিল। তাকে দেখে কুয়ের মনে হচ্ছিল হয়তো সে কাউকে খুঁজছে। আমি এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করতে যাবে, কিন্তু ঠিক তখনই হঠাৎ কেউ কুয়ের নাম ধরে ডাকতে শুরু করে। এই অ্যানাউন্সমেন্টের কারণে না চাইলেও আমাদের লোন্ডকে সেখান থেকে চলে যেতে হয়। সে সেখানে পৌঁছতেই হঠাৎ করে বেলুনস ইভেন্ট শুরু হয়ে যায়। কিন্তু সমস্যা ছিল, একটা গন্ডগোলের কারণে এর কোনো প্রাইজ পুলি ছিল না। আমাদের লোন্ড প্রাইজের দায়িত্ব অন্য একজনকে দিয়েছিল, কিন্তু সে এই কাজটা করতে পারেনি, যার কারণে সে এখানে সবার কাছে ক্ষমা চাইতে থাকে। কিন্তু ঠিক তখনই হঠাৎ কোয়ের মাথায় একটা আইডিয়া আসে। সে ঠিক করে আপাতত যারা জিতবে তাদের একটি করে ভাউচার দেওয়া হবে, আর পরে সেই ভাউচারের সাহায্যে তারা নিজেদের প্রাইজ নিয়ে নিতে পারবে। এর জন্য অনুমতি নিতে তারা প্রথমে স্পন্সরদের কাছে যায় এবং স্পন্সররাও তাদের অনুমতি দিয়ে দেয়, যার ফলে এরপর ম্যাচও দ্রুত শুরু হয়ে যায়। সেখানে আমরা দেখতে পাই গেম খেলতে খেলতেই ভুল করে সবাই একে অপরের সঙ্গে ঝগড়া করতে শুরু করেছিল। সেখানে বেলুন তোলার ম্যাচ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটা বেলুন ছোড়ার ম্যাচে পরিণত হয়ে যায়। এরপর হঠাৎ ভুল করে একটি বেলুন কানাডের গায়ে গিয়ে লাগে, ফলে সে পুরোপুরি ভিজে যায়, যার কারণে সে প্রচণ্ড রেগে যায়। আর সবাই সেখানে তার দিকেই একদৃষ্টিতে তাকিয়েছিল, কারণ তাকে তখন অনেক বেশি সেক্সি লাগছিল। এই কারণেই কানাডে সোজা গিয়ে সবার গায়ে ডিসিপ্লিনের স্টিকার লাগিয়ে দেয়। এরপর যখন কানাডেও এই ম্যাচ খেলছিল তখন ভুল করে নিচে পড়ে যাওয়ার কারণে তার পায়ে মচকে ছিল। এই কারণে সে এখানে 3 লেগ কম্পিটিশনে কোয়ের সঙ্গে একেবারেই অংশ নিতে পারবে না। তখন তারা বুঝতে পারছিল না এখন কোয়ের সঙ্গে কে পার্টিসিপেট করবে। কিন্তু ঠিক তখনই হঠাৎ আমাদের লোন্ড কুজিকে দেখতে পায়। তাকে এখানে দেখে কেউ একজন গিয়ে তার কাছে সাহায্য চায়। শুরুতে সে এখানে সাহায্য করতে একেবারেই পরিষ্কারভাবে অস্বীকার করে দেয়, কিন্তু পরে হারুন এবং সবার কথায় না চাইলেও তাকে রাজি হতে হয়। ম্যাচের আগে হারুন কুজির চুল ঠিক করে দিচ্ছিল। হারুন বলে সে সবসময়ই কুজির সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছিল, কিন্তু অন্যদিকে
কুজি সবসময় চুপচাপ থাকতো এবং কারো সঙ্গে কথাও বলতো না। এই কারণেই সে কখনো এই কথাটা তাকে বলতে পারেনি। অন্যদিকে কুজিও এখানে তার কথার উত্তর দিতে চাইছিল, কিন্তু সে বুঝতে পারছিল না যে আসলে কি বলবে। এই কারণে এরপর সে দ্রুত নিজের কাজ শেষ করার জন্য বলে। এরপর যখন ম্যাচ শুরু হয় আমরা দেখতে পাই কুজি এখানে সবার একেবারে পিছনে ছিল, কিন্তু পরে তারা দুজনেই অনেক দ্রুত দৌড়ে সামনে চলে আসে। এবার তাদের পালা ছিল পায়ের দড়ি খুলে কুজি নিজের আউটফিট পরিবর্তন করার। আমরা দেখতে পাই কুজি খুব অল্প সময়ের মধ্যেই নিজের আউটফিট পরিবর্তন করে বাইরে বেরিয়ে আসে। তাকে এই ক্যাট আউটফিটে দেখে এখানে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ কেউই ভাবেনি যে তাকে এই ক্যাট আউটফিটে এত সুন্দর দেখাবে। সেখানে আমরা হারুনকেও দেখতে পাই, সে একটু দুঃখী ছিল কারণ সে কোয়ের সঙ্গে এই গেমটা খেলতে পারেনি। কিন্তু ঠিক তখনই কানাডেও নিজের আউটফিট পরে বাইরে বেরিয়ে আসে, তবে তার আউটফিটটা ছিল এখানে একটু বেশিই ভারী, যার কারণে সে ভুল করে পড়ে যায়। এই সুযোগে সদ্ব্যবহার করে কোয়ে দ্রুত কুজির হাত ধরে তাকে ফিনিশ লাইনের দিকে নিয়ে যায়, যার ফলে শেষ পর্যন্ত তারা দুজনই সহজেই এই ম্যাচ জিতে যায়। আর এই কম্পিটিশনের সঙ্গে সঙ্গে স্পোর্টস ফেস্টিভ্যালও শেষ হয়ে যায়। সেখান থেকে যাওয়ার আগে সবাই কোয়ের অনেক বেশি প্রশংসা করছিল, কারণ এবারে স্পোর্টস ফেস্টিভ্যাল সবাইকে অনেক বেশি ভালো লেগেছিল। এই কারণেই এখানে সবাই কোয়েরও অনেক বেশি প্রশংসা করতে থাকে। কিন্তু ঠিক তখনই সেখানে আমাদের কাউন্সিল প্রেসিডেন্ট ইউরিও এসে যায়। সে দ্রুত তাকে কংগ্রাচুলেশন জানিয়ে তার হাতে একটি চাবি তুলে দেয়। তখন জানা যায় এই চাবিটা আসলে স্টুডেন্ট কাউন্সিলের রুমের চাবি। তার মানে এখন থেকে অফিসিয়ালি আমাদের লোন্ডো স্টুডেন্ট কাউন্সিলের একজন মেম্বার হয়ে গেছে। এরপর আমাদের কয়েকদিন পরের একটি দৃশ্য দেখানো হয়। সেখানে কোয়ে দেখতে পায় হারুন অনেকক্ষণ ধরে সব জায়গায় পোস্টার লাগাচ্ছে এবং সেখানে প্রচুর পোস্টার ছিল। এই কারণে কোয়ে নিজে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। তারা দুজন চলে যাওয়ার পর কানাডের মনে হতে থাকে হয়তো তার বোন হারুনকে কোয়ে অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমাদের লোন্ড তাকে ভালোবাসে কিনা সেটা জানার জন্য সে তার বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সেখানে লুকিয়ে লুকিয়ে তার ওপর নজর রাখতে গিয়ে সে লক্ষ্য করে আমাদের লোন্ডও হারুনের দেওয়া চিঠি পড়ছিল। এটা দেখে কানাডেরও বুঝতে পারে সম্ভবত কোয়ের হৃদয়েও তার বোনের জন্য একটু হলেও ভালোবাসা রয়েছে। কিন্তু ঠিক তখনই কোয়ে লক্ষ্য করে যে কানাডে আসলে এতক্ষণ ধরে তার ওপর নজর রাখছিল। এই কারণে রেগে গিয়ে কোয়ে দ্রুত কানাডেকে হারুনের কাছে নিয়ে যায়। কানাডে বলে, আমি আসলে তোমার ওপর নজর রাখছিলাম কারণ আমি জানতে চেয়েছিলাম তুমি রাতভর আসলে কি করো। কিন্তু অন্যদিকে হারুনও বুঝে গিয়েছিল যে তার বোন এখানে আসলে কি করার জন্য এসেছিল। এই কারণে সে দ্রুত কোনো কথা না বলে একটা অজুহাত বানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দিনের বেলায় যখন কোয়ে এবং কানাডে একসঙ্গে লাঞ্চ করছিল তখন তাদের দুজনকে এভাবে লাঞ্চ করতে দেখে হারুন এখানে নিজে একা আলাদা জায়গায় লাঞ্চ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই হঠাৎ কানাডে গিয়ে তার বোনকে কোয়ের পাশে বসিয়ে দেয়। তার কানে বলে, তুমি একদম টেনশন করো না, আমি তোমার সঙ্গেই আছি। এই কথা বলেই সে একটা অজুহাত দেখিয়ে নিজে সেখান থেকে চলে যায়। আসলে সে এই কাজটা করছিল যাতে তারা দুজন একটু ক্লোজ হতে পারে। রাতের টি পার্টির সময়ও সে ঠিক একই কাজ করে। যখন সে দেখে সুকাশা তাদের দুজনের মাঝখানে ঢোকার চেষ্টা করছে তখন রেগে গিয়ে কানাডে তার মুখে ডিসিপ্লিনের স্টিকার লাগিয়ে দেয়। এরপর আমাদের পরের দিনে দৃশ্য দেখানো হয়। সেখানে কোয়ে এবং হারুন কানাডিকে নিয়ে কথা বলছিল, কারণ সে কয়েকদিন ধরে একটু অদ্ভুত আচরণ করছিল। কিন্তু ঠিক তখনই হঠাৎ সে সেখানে একটি অ্যানাউন্সমেন্ট শুনতে পায়, যেটা ইউরি করছিল। সে বলে তারা একটি ক্লিনিং কম্পিটিশনের জন্য একটি ইভেন্ট আয়োজন করেছে এবং সেই ইভেন্টটি আসলে ক্লিনিং কম্পিটিশন নিয়েই হতে চলেছে। এ ব্যাপারে কোয়ে জানতে পারার সঙ্গে সঙ্গেই সে প্রচণ্ড শকড হয়ে যায়, কারণ এই ইভেন্ট সম্পর্কে কোয়ে আগে থেকে একেবারেই কিছু জানত না। নিচে পৌঁছতেই সে দেখতে পায় সবাই নতুন ইউনিফর্ম পরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে। এই ইউনিফর্ম দেখে কোয়েরও বুঝতে পারে যে ইউরি তাকে ইচ্ছা করেই এসবের কথা জানায়নি, কারণ সে যদি এই ব্যাপারে আগে জানতে পারত তাহলে সে এর বিরুদ্ধে চলে যেত। ঠিক তখনই হারুনও নিজের নতুন আউটফিট পরে সেখানে এসে যায়। তাকে ওই ড্রেসে দেখে কানাডে হঠাৎ কোয়েকে নিয়ে সোজা তার কাছে চলে যায়। আসলে সে তাদের দুজনের একসঙ্গে ছবি তুলতে চাইছিল। যদিও কোয়ে এবং হারুন দুজনেই এটা করতে পরিষ্কারভাবে অস্বীকার করেছিল, তারপরেও কানাডে মানতে চায়নি। এই কারণে একসময় হারুন প্রচণ্ড রেগে যায়। সে বলে, বেশ কয়েক বছর আগে আমার স্মৃতি হারিয়ে গিয়েছিল, এই কারণেই কি তুমি তখন থেকে আমাকে একটা ছোট বাচ্চা মনে করে আসছ? এই কথা বলেই সে রাগ করে চুপচাপ সেখান থেকে দৌড়ে চলে যায়। আর বন্ধুরা, কোয়েও বুঝতে পারছিল না যে আসলে এখানে কি চলছে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই কোয়ে এখানে ব্যক্তিগতভাবে কানাডের সঙ্গে কথা বলার জন্য গিয়েছিল, কিন্তু ঠিক তখনই সেখানে হারুনও এসে যায়। তবে আজকের ঘটনার কারণে সে প্রচণ্ড রেগেছিল। এই কারণে সে নিজের বোনকে ইগনোর করে চুপচাপ সেখান থেকে চলে যায়। এটা দেখে কানাডেও মনে মনে অনেক বেশি দুঃখী হয়ে যায়। সে বলে, আসলে এই পরিস্থিতির জন্য আমিই দায়ী। ছোটবেলা থেকেই হারুন অনেক বেশি অসুস্থ থাকত। অনেক কষ্টের পর যখন সে শেষ পর্যন্ত সুস্থ হয়ে ওঠে তখন মা আমাকে আমার বোনের সঙ্গে বাইরে খেলার যাওয়ার অনুমতি দিয়েছিলেন, কিন্তু মায়ের একটা শর্তও ছিল, আমি যেন সবসময় তাকে প্রোটেক্ট করি। কিন্তু যেদিন তার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন আমি তার সঙ্গে একেবারেই ছিলাম না। পরে হাসপাতালে যাওয়ার পর জানতে পারি তার ছোটবেলার বেশিরভাগ স্মৃতিই মুছে গেছে। যদিও সে নিজের পরিবারের সব সদস্যকে চিনতে পারত, কিন্তু কোয়ে এবং বাকিদের কথা সে ভুলে গিয়েছিল। আর সেই ইনসিডেন্টের পর থেকেই হারুন আর কখনো তোমাকে চিঠি পাঠায়নি। তার এসব কথা শুনে দ্বিতীয়
কোয়েরও কিছু বিষয় বুঝতে পারে। এই কারণেই এরপর সে হারুনের সমস্যাটাও শোনার জন্য তার কাছে যায়। সে একটি ক্যাফেতে হারুনকে কানাডের ব্যাপারে সবকিছু জানিয়ে বলতে থাকে, কানাডে আসলে তোমার যত্ন নিতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে? হারুন বলে, আমি ঠিক এটাই চাই না যে সে সবসময় আমার সাহায্য করবে। আমি অসুস্থ হবার পর থেকেই সে আমার অনেক বেশি যত্ন নিয়ে আসছে। এই কারণে আমি একদমই চাই না যে আমার জন্য সে নিজের জীবনটা পুরোপুরি নষ্ট করে ফেলুক, কারণ সে সবসময় শুধু আমারই সাহায্য করতে থাকে, আর আমি আসলে এটাই চাই না। কুয়ে তখন বলে, যদি ব্যাপারটা এমন হয় তাহলে ঠিক আছে, তুমি কি গিয়ে সরাসরি তাকে এই কথাটা বলতে পারবে? তার এই কথা শুনে হারুনও সেটা করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। এরপর সে রাতে সরাসরি গিয়ে তার বোনকে সবকিছু বলে দেয়। তার এসব কথা শুনে কানাডেও উপলব্ধি করতে পারে যে ছোটবেলায় সে তার মায়ের সঙ্গে যে প্রতিজ্ঞা করেছিল সেটা ঠিক ছিল, কিন্তু এখন তার বোন হারুন আর ছোট্ট বাচ্চা নেই, সে বড় হয়ে গেছে। এটা ভাবতেই কানাডে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, যার কারণে সে সোজা গিয়ে নিজের বোনকে জড়িয়ে ধরে, কারণ তার স্মৃতি মুছে যাওয়ার পর সে অনেক সমস্যায় পড়েছিল। আর এই কারণেই কানাডে সবসময় তার সাহায্য করত, কিন্তু এখন তার আর সাহায্যের কোনো প্রয়োজন নেই। এরপর আমাদের সরাসরি পরের দিনের দৃশ্য দেখানো হয়। স্টুডেন্ট কাউন্সিলের সব মেম্বার এখানে আরামে বসে নিজেদের কাজ করছিল, কিন্তু অন্যদিকে ইউরিকে দেখুন, সে তো এখানে একেবারে অন্যরকম নেশায় ছিল। সে এখানে মেয়েদের নিয়ে একটা বই পড়ছিল। তার এই কর্মকাণ্ড দেখে কেউ একজন চিৎকার করে বলতে শুরু করে, তুমি কি জানো যে পুল ইভেন্ট খুব শিগগিরই আসতে চলেছে, আর আমরা এখনও কিছুই করিনি? কিন্তু তার এই কথায় দ্বিতীয়জনের একটুও মাথা ব্যথা ছিল না, কারণ তার পুরোপুরি বিশ্বাস ছিল যে শেষ মুহূর্তে এসে কোয়ে কোনোভাবে এই কাজটাও সামলে নেবে। এরপর এভাবেই কথা বলতে বলতে কোয়ে তার কাছে এরিকার বার্থডে সম্পর্কে জিজ্ঞেস করছিল, কিন্তু অন্যদিকে ইউরির নিজের বোনের বার্থডের কথাই মনে ছিল না। এই কারণেই কোয়ে বলছিল, শেষ পর্যন্ত তুমি কেমন ভাই যে নিজের বোনের বার্থডের কথাই মনে রাখতে পারে না? সে বলে, আসলে আমার পরিবারে কখনোই বার্থডে সেলিব্রেট করা হয়নি, এই কারণেই আমার নিজের বোনের বার্থডের কথাও একেবারেই মনে নেই। এরপর কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর কোয়েও জানতে পারে যে এরিকার বার্থডে আসলে 8 জুন। ইউরিও যখন এই ব্যাপারে জানতে পারে তখন সে দ্রুত কোয়েকে বাইরে কিছু জিনিসপত্র নিয়ে আসার জন্য পাঠিয়ে দেয়। তার মুখে জিনিসপত্র নিয়ে আসার কথা শুনেই কোয়েরও বুঝতে পারে যে আসলে ইউরিও নিজে গিয়ে এরিকাকে গিফট দিতে চায়। এই কারণেই এরপর সে দ্রুত সেই জিনিসপত্র এবং এরিকার বার্থডে গিফট কিনতে বেরিয়ে পড়ে। এরপর আমাদের কিছুক্ষণ পরের একটি দৃশ্য দেখানো হয়। সেখানে সবাই একসঙ্গে মিলে সুইমিং পুল পরিষ্কার করছিল। এরপর আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়। আর আজই আসলে এরিকার বার্থডে ছিল। এরপর কেউ যখন তার রুমের ভেতরে যেতে যাচ্ছিল তখন তার পেছন পেছন তার বন্ধু সুকাসাও সেখানে এসে যায়। আমরা জানতে পারি সুকাসা আসলে কোয়ে দেওয়া গিফটটি এরিকার কাছে ডেলিভার করার জন্য এসেছিল। এটা দেখে কোয়ে দ্রুত সেই গিফটটি নিয়ে সরাসরি এরিকাকে দিয়ে দেয়। শুরুতে এরিকা বুঝতে পারছিল না এর ভেতরে আসলে কি আছে, কিন্তু যখন সে গিফটটি খুলতে যায় ঠিক তখনই হঠাৎ কেউ তাকে বার্থডে উইশ করে। তখনই আমাদের লন্ডিয়া বুঝতে পারে যে এটা আসলে তার বার্থডে গিফট। শুরুতে এটা দেখে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ আজ পর্যন্ত কেউ তাকে এ ধরনের বার্থডে গিফট দেয়নি। এই কারণে এরপর সে কোয়েকে থ্যাংক ইউ বলে। এরপর আমাদের সরাসরি রাতের দৃশ্য দেখানো হয়। সেখানেও এরিকা কোয়ের দেওয়া ফুল দেখে অনেক বেশি খুশি হচ্ছিল, কিন্তু ঠিক তখনই হঠাৎ তার হৃদয়ে প্রচণ্ড ব্যথা শুরু হয়। যদিও কিছুক্ষণ পর তার ব্যথা কিছুটা কমে যায়, তারপরও সে পুরোপুরি সুস্থ হয়নি। এরপর কয়েকদিন পর আমরা দেখতে পাই সবাই মিলে পুলটি পুরোপুরি পরিষ্কার করে ফেলেছে। অন্যদিকে সব মেয়েরা যখন চেঞ্জিং রুমে নিজেদের পোশাক পরিবর্তন করছিল তখন তারা কানাডের বক্ষ নিয়ে একটু বেশিই মজা করছিল, কারণ তার বক্ষই নাকি নেই। কিন্তু কানাডে বলে, তুমি একদম টেনশন করো না, আমার পাকা বিশ্বাস বিয়ের পর অনেক কিছু করার পর আমার বক্ষ অবশ্যই বড় হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাই কিছুক্ষণের মধ্যেই এখানে পুল ইভেন্টও শুরু হয়ে যায়। প্রথম রেস শেষ হওয়ার পর ইউরি তার শরীর দেখিয়ে সব মেয়েকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, কিন্তু তার এই ইমপ্রেস করার টেকনিক বেশি সময় টেকে না, কারণ রেগে গিয়ে এরিকা তাকে লাথি মেরে পানিতে ফেলে দেয়। এর কিছুক্ষণ পর কোয়ে এবং এরিকা একসঙ্গে বসে কথা বলছিল। ঠিক তখনই হঠাৎ কানাডে এবং হারুন সেখানে এসে তাদের হ্যালো বলে দ্রুত সেখান থেকে চলে যায়। আমরা জানতে পারি কোয়ে পাশাপাশি এরিকারও পানিতে নামা একদমই পছন্দ নয়। এই কারণে আজ তারা দুজনই উপরে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। তখন এরিকা নিজের হাতে তৈরি করা একটি স্যান্ডউইচ তাকে অফার করে। শুরুতে কোয়ে মনে হচ্ছিল হয়তো এই স্যান্ডউইচটা খুব একটা ভালো হবে না, কিন্তু যখন সে সেটা খেয়ে দেখে তখন তার কাছে স্যান্ডউইচটি অসম্ভব ভালো লাগে। একটু খাওয়ার পরই সে বুঝতে পারে এরিকা তার জন্য এই জিনিসটা অনেক পরিশ্রম করে তৈরি করেছে। কিন্তু ঠিক তখনই হঠাৎ কানাডে অ্যানাউন্সমেন্ট করে যে এখন এখানে একটি কম্পিটিশন হতে চলেছে, যে এতে উইনার হবে সে বিনামূল্যে খাবারের টিকিট পাবে। এই গেমে মেয়েদের পাশাপাশি ছেলেরাও অংশ নেবে। এখানে সবার শুধু নিজের অপোনেন্টের টুপিটা চুরি করতে হবে। এটা শুনে এখানে সব ছেলেই মেয়েদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের টুপি চুরি করার জন্য, কিন্তু কুজিও এখানে কম ছিল না।
সে প্রতিবারই তাদের হাত থেকে বেঁচে যাচ্ছিল। অন্যদিকে আমরা চিরকেও দেখতে পাই, এখানে তার কিউটনেস দেখে কেউই তার মাথা থেকে টুপিটা চুরি করতে পারছিল না। এই কারণে না চাইলেও কানাডে অ্যানাউন্সমেন্ট করে যে এই গেমের উইনার আর কেউ নয়, কুজি এবং চিরো। কিন্তু ঠিক তখনই হঠাৎ ইউরি তার কাছ থেকে মাইক কেড়ে নিয়ে বলতে শুরু করে, এখন এই পুল সবার জন্য ফ্রি, তোমরা যা ইচ্ছা করতে পারো। তার এই কথা শুনে এখানে সব ছেলেই দ্রুত পানির উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই আবার সেখানে এরিকা এসে নিজের ভাইকে লাথি মেরে পানিতে ফেলে দেয়। এরপর সবাই সেখান থেকে চলে যাওয়ার পর শুধু কোয়ে এবং এরিকাই সেখানে বাকি ছিল এবং তারা জায়গাটা পরিষ্কার করছিল। সব কাজ শেষ করার পর শেষ পর্যন্ত তারা দুজন সিদ্ধান্ত নেয় যে সবাই চলে গেছে, তাই তাদেরও একটু সুইমিং করা উচিত। কিছুক্ষণ সুইমিং করার পর এরিকা যখন হাত বাড়ায় তখন ভুল করে পিছলে যাওয়ার কারণে সে নিচে পড়ে যেতে যাচ্ছিল, কিন্তু ঠিক সময়ে কোয়ে সোজা গিয়ে তাকে ধরে ফেলে। এই ইনসিডেন্টের কারণে তারা দুজনই একে অপরের অনেক বেশি কাছাকাছি চলে আসে। ঠিক তখনই আবার এরিকার হৃদয়ে প্রচণ্ড ব্যথা শুরু হয়, যার কারণে সে সেখান থেকে দৌড়ে নিজের রুমের ভেতরে চলে যায়। রুমে যাওয়ার পরও তার হৃদয়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। এটা দেখে কোয়েরও বুঝতে কিছুটা অসুবিধা হয়নি যে সম্ভবত ভ্যাম্পায়ার হওয়ার কারণে এখন তার কোয়ের রক্ত পান করার অনেক বেশি ইচ্ছা করছে, আর এত বেশি ব্যথার কারণে সে নিজের শরীরও ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারছিল না। এর ফলে কোয়ের দেওয়া ফুলের পট্টিও নিচে পড়ে ভেঙে যায়। এরপর যখন সে একটু ঘুমানোর চেষ্টা করে তখন স্বপ্নের মধ্যেও সে দেখতে পায় তার ভেতরের ক্লোন ভার্সন এখানে কোয়ের রক্ত পান করছে। এটা দেখে ভয়ে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। তখন সে বুঝতে পারে যে সম্ভবত এখন তার রক্ত পান করার প্রচণ্ড ইচ্ছা হচ্ছে, কিন্তু সে কোনো মানুষের রক্ত একেবারেই পান করতে পারবে না, কারণ এটা নিয়মের বিরুদ্ধে। এরপর আমাদের রাতের দৃশ্য দেখানো হয়, যখন একজন স্টুডেন্ট রাতে বাইরে বেরিয়ে যায় তখন রুফটপে একজন অজানা মানুষকে দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়, যার কারণে সে প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে। তার চিৎকারের আওয়াজ শুনে যখন সিস্টার বাইরে এসে দেখতে যায় তখন সেখানে রুফটপে আর কোনো মানুষই ছিল না। আর পরের দিনই এই খবর পুরোপুরি ছড়িয়ে পড়ে যে গতকাল তাদের স্কুলে একজন ভ্যাম্পায়ার এসেছিল। এসব কথা শুনে যখন সব কাউন্সিল মেম্বার ইউরির কাছে এই ব্যাপারে জানতে যায় তখন সে সবাইকে পরিষ্কারভাবে বলে দেয় যে সে গতকাল সেখানে ছিল না। যাই হোক না কেন, কোনো পরিস্থিতিতেই সে এমন ভুল কখনো করবে না। সে বলে সম্ভবত এই কাজটা তার বোন এরিকা করেছে, কিন্তু এরিকাও তো তাকে পরিষ্কারভাবে এই কথা অস্বীকার করে দিয়েছিল। তবে আজ কোয়ের এরিকার ওপর একটু সন্দেহ হচ্ছিল, কারণ আজ তাকে এখানে কিছুটা বেশি চুপচাপ মনে হচ্ছিল। এরপর যখন কোয়ে তাকে জিজ্ঞেস করার চেষ্টা করে এই সিটিতে কি তোমার ছাড়াও আর কোনো ভ্যাম্পায়ার থাকে, তার এই কথা শুনেও কেউ তাকে কোনো উত্তর দেয়নি। তখন হঠাৎ সাচিরো বলে, এমন কিছু জানার তোমার একদমই দরকার নেই, আমাদের শুধু এটা জানতে হবে সে আসলে কে ছিল, আর এই কারণেই যাও এবং দ্রুত গিয়ে এই ব্যাপারে খোঁজ নাও। এরপর যখন কোয়ে এবং এরিকা কাউন্সিল রুম থেকে বাইরে বের হয় তখন সব স্টুডেন্টই সেই ভ্যাম্পায়ার সংক্রান্ত ইনসিডেন্ট নিয়ে কথা বলছিল। এসব কথা শুনে এরিকা অনেকটা দুঃখী হয়ে বলতে থাকে, সত্যি বলতে স্কুলে বারবার এসব কথা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। এরপর যখন সবাই ডোমে পৌঁছায় তখন কানাডে সেখানে বেশ অদ্ভুত কিছু কাজ করছিল। আসলে তার মনে হচ্ছিল সে যদি এসব কাজ করে তাহলে হয়তো তার বোন তাকে ভ্যাম্পায়ার ভেবে ভয় পেয়ে পালিয়ে যাবে, কিন্তু ব্যাপারটা তখনই অন্যরকম হয়ে যায় যখন ইউডি সরাসরি গিয়ে সেই জিনিসটা তার গায়ে পড়িয়ে দেয়। ওই জিনিসটা পড়ার পর তার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। ঠিক তখনই সেখানে সিস্টার এসে বলতে থাকে, তোমাদের কিছুই করার দরকার নেই, দ্রুত এটা ঠিক করো, আমাকে খাবার রান্না করতে যেতে হবে, আর যতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিক না হচ্ছে তোমরা কেউ কোথাও যাবে না। কিন্তু যখন ইউডি গিয়ে সিস্টারকে একটু বোঝানোর চেষ্টা করে তখন সেই সুযোগের সুবিধা নিয়ে কোয়ে এবং এরিকা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আসলে তারা দুজন বাইরে নজর রাখতে এসেছিল, সেদিন সেখানে আসলে কে ছিল সেটা জানার জন্য, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরও তারা সেখানে কিছুই খুঁজে পায়নি। এরপর এভাবেই কথা বলতে বলতে তারা দুজন ইউডি এবং সাচিরোর কাছে গিয়ে দেখা করে। হঠাৎ তারা সেখানে কাপড় পরা একজন অজানা ব্যক্তিকে দেখতে পায়। এটা দেখে এরিকা দ্রুত এক লাফে উপরে উঠে গিয়ে তাকে জিজ্ঞেস করতে থাকে, তাড়াতাড়ি বলো তুমি আসলে কে। আমরা জানতে পারি সে আসলে আর কেউ নয়, কুজি ছিল। এরপর যখন কুজি সেখান থেকে পালানোর চেষ্টা করে সেটা দেখে এরিকাও তাকে ধরার জন্য তার পেছনে ছুটতে থাকে। তাদের দুজনকে এভাবে প্রচণ্ড গতিতে দৌড়াতে দেখে ইউরিও বিষয়টি লক্ষ্য করে ফেলে। যখন সে বাইরে এসে দেখতে যায় তখন হঠাৎ তার সামনে এরিকা এসে দাঁড়ায়। এরিকার চোখ লাল দেখে ইউরির হঠাৎ মনে পড়ে যায় ছোটবেলায় যেদিন হারুনের দুর্ঘটনা ঘটেছিল সেদিন এরিকাই তার জীবন বাঁচিয়েছিল, কিন্তু সেদিনই হারুনের বুঝে গিয়েছিল যে এরিকা একজন ভ্যাম্পায়ার। এই কারণেই পরে গিয়ে তার সমস্ত স্মৃতি মুছে ফেলতে হয়েছিল, কিন্তু আজ হারুন আবার সবকিছু দেখে ফেলেছে। এই কারণে ইউরির কথা অনুযায়ী তার আবারও স্মৃতি মুছে ফেলতে হবে। এরপর যখন এরিকা হারুনের সমস্ত স্মৃতি মুছে দেওয়ার জন্য এগিয়ে যায় তখন কোয়ে তাকে এই কাজ করতে বাধা দিতে থাকে, কারণ স্মৃতি মুছে দেওয়াই একমাত্র সমাধান নয়। কিন্তু অন্যদিকে এরিকা কোনোভাবেই চাইছিল না যে কেউ তার আসল পরিচয় সম্পর্কে জানতে পারুক, এই কারণে না চাইলেও তাকে এই কাজ করতেই হবে। এরপর যখন সে তার ক্ষমতা ব্যবহার করে সেটা দেখে কোয়ে অনেক বেশি দুঃখী হয়ে যায়, কারণ এখন হারুনের আবার কোয়ে এবং অন্য সবার ব্যাপারে একটুও মনে থাকবে না। কিন্তু ঠিক তখনই হঠাৎ আমরা জানতে পারি
এরিকা আসলে তার স্মৃতি মুছে দেয়নি, বরং আগেরবার সে যে স্মৃতিগুলো মুছে দিয়েছিল সেগুলোও ফিরিয়ে দিয়েছে। এরপর যখন কোয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি শেষ পর্যন্ত এমনটা কেন করলে, এরিকা জানায়, কারণ সে আমার বন্ধু, আর আমি আমার বন্ধুর সঙ্গে এমন কিছু একদমই করতে পারি না। অন্যদিকে আমরা কুজিকে দেখতে পাই। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে একেবারে অন্য একটি জায়গায় ছিল। ঠিক তখনই সেখানে একটি কালো বিড়াল তার কাছে এগিয়ে আসে। এরপর আমাদের সরাসরি কয়েকদিন পরের একটি দৃশ্য দেখানো হয়। সেখানে বলা হয় সেই দিনের পর থেকে কুজি পুরোপুরি নিখোঁজ হয়ে গেছে। কিন্তু কোয়ে এই কারণে চিন্তিত নয়, বরং সে এই কারণে চিন্তিত যে যদি হারুন সবাইকে তার ভ্যাম্পায়ার হওয়ার ব্যাপারে বলে দেয় তাহলে সবাই বিষয়টা জেনে যাবে এবং তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। এরিকা বলে, আমার পুরোপুরি বিশ্বাস আছে সে এটা কখনোই করবে না, আর আমিও আমার বন্ধুদের কাছ থেকে এই বিষয়টা একদমই লুকিয়ে রাখতে পারি না। ঠিক তখনই হঠাৎ কানাডে এসে সরাসরি এরিকাকে জড়িয়ে ধরে বলতে থাকে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি যদি সেদিন সেখানে না থাকতে তাহলে আমার বোন কোনোভাবেই বাঁচতে পারত না, আর আমি জেনে গেছি যে তুমি কোনো হিউম্যান নও, বরং একজন ভ্যাম্পায়ার। কিন্তু এতে আমার একটুও কিছু যায় আসে না, কারণ ভ্যাম্পায়ার হওয়ার আগে তুমি আমার একজন বন্ধু। তার এসব কথা শুনে এরিকাও অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল হয়তো কানাডে তাকে ঘৃণা করতে শুরু করবে, কিন্তু সেটা হয়নি। ঠিক তখনই হঠাৎ কুজি তার পেছন দিয়ে লাফিয়ে চলে যায়। সে এমনভাবে অভিনয় করছিল যেন কিছুই হয়নি। এরপর যখন কানাডে এবং হারুন তাকে গ্রিট করার চেষ্টা করে তখন সে একেবারে সিগমার মতো সরাসরি স্কুলের ভেতরে চলে যায়। ভেতরে তার দেখা হয় ইউরি এবং সাচিরোর সঙ্গেও, কিন্তু সে তাদের দুজনকেও পুরোপুরি ইগনোর করে দেয়। সাচিরো জিজ্ঞেস করে, তোমার কি সত্যিই মনে হয় কুজি আসলে একজন ডিপেন্ডেন্ট? ইউরি বলে, হ্যাঁ, আমি পুরোপুরি নিশ্চিত, তবে আমি এমন একজন মানুষকে চিনি যে কুজিকে খুব ভালোভাবে চেনে। এর পরের দৃশ্যে আমরা দেখি এরিকা এবং তার ভাই একসাথে বসে আছে। এরিকা জিজ্ঞেস করে, সত্যি করে বলো, তুমি কি কুজির মাস্টারের ব্যাপারে জানো? কিন্তু অন্যদিকে ইউডি এই ব্যাপারে কিছুই বলতে প্রস্তুত ছিল না। সে বলে, আমি শুধু চাই তুমি এসবের মধ্যে একদম জড়িও না। ঠিক তখনই সেখানে কোয়েও এসে পৌঁছায়। আজ সে অনেক দেরি করে এসেছিল। এই কারণে ইউডি তাকে শাস্তি দেয় এবং বলে, আজ তুমি একাই পুরো স্কুলের বাথরুম পরিষ্কার করবে। কিন্তু ঠিক তখনই হঠাৎ সে নিজের কথা পরিবর্তন করে বলতে শুরু করে, একটা কাজ করো, আমি তোমাদের দুজনকে একটা দায়িত্ব দিচ্ছি, আগামী কালচারাল ফেস্টিভ্যাল তোমাদের দুজনকেই সামলাতে হবে। এরপর রাতে যখন এরিকা সবাইকে এই ব্যাপারে জানায় তখন সবাই অনেক বেশি শকড হয়ে যায়, কারণ কেউই ভাবেনি যে ইউডি এত বড় একটা দায়িত্ব তাদের দুজনের উপর ছেড়ে দেবে। তারা বলে, তোমাদের বেশি টেনশন নেওয়ার একদমই দরকার নেই, আমরা সব সময় তোমাদের দুজনকে সাহায্য করব। এটা বলেই তারা সবাই একসঙ্গে বসে আসন্ন কালচারাল ফেস্টিভ্যালের পরিকল্পনা করতে থাকে। সেখানে তারা আসলে কি করবে সবকিছু নিয়ে আলোচনা করতে থাকে। এভাবে পরিকল্পনা করতে করতে রাত 9টাও বেজে যায়। এত রাত হয়ে গেছে দেখে এরপর তারাও দ্রুত সেখান থেকে নিজেদের রুমে চলে যায়। এরপর আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়। সেখানে কুজি আরাম করে বসে নিজের বই পড়ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে সাচিরো এসে বলতে থাকে, তাড়াতাড়ি আমার সঙ্গে চলো, তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। এরপর আমরা কোয়ে এবং এরিকাকে দেখতে পাই। তারা দুজন সব ওনারকে রাজি করাতে গিয়েছিল। তাদের কথা শুনে সব ওনারও সেখানে নিজেদের পণ্য পাঠাতে রাজি হয়ে যায়, কারণ আগের স্কুল ফেস্টিভ্যালের সময় তারা অনেক বেশি লাভ করেছিল। পরের দৃশ্যে আমরা দেখি সবাইকে রাজি করানোর পর তারা দুজন একটি বিচে বসে আছে। সেখানে হঠাৎ কুয়ে তাকে জিজ্ঞেস করতে থাকে, তুমি কি জানো ডিপেন্ডেন্ট কি? কারণ আমি জানতে পেরেছি কুজি আসলে তাদের মধ্যে একজন। এই কারণেই আমি আসলে তাকে একটু সাহায্য করতে চাই। ঠিক তখনই হঠাৎ সেখানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়। এরপর আমরা দুটি পাহাড়ের মাঝখানে একটি বাড়ি দেখতে পাই, যেখানে সাচিরো দ্রুত কুজিকে তার মাস্টারের সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে যায়। অন্যদিকে এরিকা জানায়, আসলে ডিপেন্ডেন্ট হলো সেই সব মানুষ যারা কোনো ভ্যাম্পায়ারের সঙ্গে একটি কন্ট্রাক্ট তৈরি করে তার রক্ত পান করেছে। এই কারণে যারা ডিপেন্ডেন্ট তাদের কাছেও ভ্যাম্পায়ারের মতো অনেক বেশি ক্ষমতা থাকে, কিন্তু তাদের একদমই ভ্যাম্পায়ার বলা হয় না, তারা আসলে হিউম্যানই থাকে। তবে এর মধ্যেও একটি সমস্যা রয়েছে, আসলে কোনো ডিপেন্ডেন্টই তার মাস্টারের কথা অমান্য করতে পারে না। মাস্টার যা কিছু বলবে তাকেও সেটাই মেনে চলতে হবে। এরিকা আরও জানায়, কুজির মাস্টার আসলে আর কেউ নয়, তার নিজেরই মাদার কায়া। অন্যদিকে আমরা কুজিকে দেখতে পাই যে এরিকার সামনে বসেছিল। ঠিক তখনই হঠাৎ কুজি সরাসরি গিয়ে এরিকাকে জোরে একটি চড় মারে। সাচিরো এটা দেখে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই হঠাৎ কায়া তাকে থামিয়ে দেয়। কায়া বলে, তুমি একদম টেনশন করো না, আসলে কুজির সঙ্গে লুকোচুরি খেলতে আমার বেশ মজা হয়েছে। কিন্তু তার এই কথা শুনে কুজি আরও বেশি রেগে যায়। সে বলে, এখন সবকিছু শেষ হয়ে গেছে, এই কারণে আমি এখান থেকে চলে যাচ্ছি। এরপর যখন সে সেখান থেকে চলে যেতে যাচ্ছিল তখন কায়া শুধু একবার তাকে ডাকতেই সে সেখানেই থেমে যায়। আসলে কায়াই তার মাস্টার, এই কারণেই কুজি তার মাস্টারের কথা কোনোভাবেই অমান্য করতে পারে না। কায়া বলে, শেষ পর্যন্ত তোমার এত বড় সাহস কিভাবে হলো? আর এমনিতেও তুমি নিশ্চয়ই জানো সব ডিপেন্ডেন্টের কাজ শুধু নিজের মাস্টারের সেবা করা। এরপর আমরা আবার এরিকাকে দেখতে
পাই। কোয়ের জিজ্ঞেস করার পর সে বলতে শুরু করে আসলে সেও তার মাকে অনেক বেশি ভয় পায়, আর একাডেমিতে যোগ দেওয়ার আগে তাকে তার মায়ের একটি শর্ত মেনে নিতে হয়েছিল। ভবিষ্যতে তাকেও তার মায়ের মাধ্যমে একটি ডিপেন্ডেন্ট নিজের কাছে রাখতে হবে। যদিও এই বিষয়টি এরিকার একদমই পছন্দ ছিল না, তবুও সে কিছুই করতে পারত না, কারণ এর কারণে তার মা তাকে সবসময় বাড়ির ভেতরেই আটকে রাখত। তাকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হতো না, এমনকি তার কোনো বন্ধুও ছিল না। কিন্তু এখন এরিকার মনে হয় বর্তমান প্রজন্মের ভ্যাম্পায়ারদের আর ডিপেন্ডেন্টের প্রয়োজন নেই, তারা ডিপেন্ডেন্ট ছাড়াই আরামে নিজেদের জীবন কাটাতে পারে। তার এসব কথা শুনে কোয়ে বলে তুমি চাইলে আমি তোমার ডিপেন্ডেন্ট হতে পারি, এতে তোমারও সাহায্য হবে। এরিকা তাকে পরিষ্কারভাবে না করে দেয়, কারণ ডিপেন্ডেন্টের কাজ শুধু নিজের মালিকের কথা মেনে চলা নয়। যখনই তার মাস্টারের রক্তের প্রয়োজন হয় তখন না চাইলেও ডিপেন্ডেন্টকে রক্ত দিতে হয়, আর সেই রক্ত তাকে নিজের শরীরেরই রক্ত দিতে হয়। এরপর কিছুক্ষণ পর যখন বৃষ্টি থেমে যায় তখন তারা দুজন দ্রুত নিজেদের ডোমের ভেতরে চলে যায়। ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গেই এরিকা সরাসরি রক্তপান করতে শুরু করে, কিন্তু রক্তপান করতে করতেই সে বুঝতে পারে এই রক্ত তার জন্য মোটেও যথেষ্ট নয়, কারণ তার কোয়ের রক্ত পান করার প্রচণ্ড ইচ্ছা হচ্ছিল। এরপর আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়। আজ স্টুডেন্ট কাউন্সিল রুমে অনেক বেশি ভিড় ছিল, কারণ আসন্ন ফেস্টিভ্যালের জন্য সব স্টুডেন্ট নিজেদের প্রপোজাল নিয়ে সেখানে এসেছিল। এরিকা নিজেই সবকিছু সিলেক্ট করছিল, কোন জিনিস রাখলে ফেস্টিভ্যালটা আরও মজার হবে। আমরা দেখতে পাই সেখানে বাকি সবাইও নিজেদের কাজ করছিল, কারণ আর মাত্র এক সপ্তাহ পরই গ্রীষ্মের ছুটি শুরু হতে চলেছে, আর তারা কেউই চায় না যে গ্রীষ্মের ছুটির সময় তাদের কাজ করতে হয়। এই কারণেই তারা গ্রীষ্মের ছুটি শুরু হওয়ার আগেই সব কাজ শেষ করে রাখতে চাইছিল। কিন্তু সেখানে ইউরি একটু বেশি উচ্ছেদী ছিল। সে নিজের কাজ না করে কোয়ের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলছিল, কারণ সেও আসলে দেখতে চাইছিল কোয়ে কি করতে পারে এবং সে এত বড় একটি ফেস্টিভ্যাল একা সামলাতে পারবে কিনা। এরপর আমাদের সরাসরি সন্ধ্যার দৃশ্য দেখানো হয়। অনেক কাজ করার কারণে তারা সবাই বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। এই কারণে ইউডি খুশি হয়ে বলতে থাকে চলো না, গ্রীষ্মের ছুটিতে আমরা কোথাও একটু ঘুরতে যাই, আর কি জানি এই সুযোগে হয়তো আমারও একটা মেয়ে পটে যাবে, একদম তোমাদের দুজনের মতো। এরিকার এই কথা শুনে একদমই যেতে ইচ্ছা করছিল না, এই কারণে সে সরাসরি না করে কোয়ের সঙ্গে সেখান থেকে চলে যায়। এরপর এরিকা যখন কোয়ের সঙ্গে ডোমের দিকে যাচ্ছিল তখনও তারা দুজন যেতে যেতে ফেস্টিভ্যাল নিয়ে আলোচনা করছিল। কিন্তু ঠিক তখনই হঠাৎ এরিকার সামনে সেই কালো বিড়ালটি এসে হাজির হয়। সেই বিড়ালটি আসলে এরিকাকে তার মায়ের কাছে নিয়ে যাওয়ার জন্যই সেখানে এসেছিল। কিছুক্ষণ পর এরিকা সেই পুরনো বাড়ির ভেতরে ঢোকে। এরিকাকে দেখে তার মা বলতে থাকে সত্যি তুমি আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে গেছো, আর আমি আসলে তোমাকে আজ এখানে ডেকেছি একটা বিষয় জানার জন্য। এখনো পর্যন্ত তুমি কোয়েকে নিজের ডিপেন্ডেন্ট বানাওনি কেন? এরিকা জানায় কারণ আমি এই ধরনের অপ্রয়োজনীয় কাজ একদমই করতে চাই না, আর এমনিতেও শেষ পর্যন্ত আমার ডিপেন্ডেন্টের প্রয়োজনই বা কেন হবে। তার মা বলে এই বিষয়টা তো তুমি আগে থেকেই জানো। এটা শুনে এরিকারও কিছুটা বুঝতে পারে, কারণ তার সবসময় কোয়ের রক্তপান করার ইচ্ছে হয়, আর সে যদি কোয়েকে ডিপেন্ডেন্ট না বানায় তাহলে সে এই কাজ একদমই করতে পারবে না। কিন্তু এসব কিছু জানার পরও এরিকা পরিষ্কারভাবে ডিপেন্ডেন্ট বানাতে অস্বীকার করে। এরপর আমাদের কিছুক্ষণ পরের দৃশ্য দেখানো হয়। কোয়ের বাড়িতে বরাবরের মতোই সবাই একসঙ্গে ছিল। সেখানে কানাদে এবং ইউরি সবাইকে বোঝানোর চেষ্টা করছিল যে তাদের গ্রীষ্মের ছুটিতে বিচে ঘুরতে যাওয়া উচিত। এই প্রস্তাবে সবাই রাজি হয়ে যায়, কিন্তু সাচিরও যেতে একদমই প্রস্তুত ছিল না, কারণ তার কাছে এখনও অনেক কাজ বাকি ছিল যেগুলো তাকে গ্রীষ্মের ছুটির সময় শেষ করতে হবে। তবে পরে সবাই কোনোভাবে তাকে রাজি করিয়েই ফেলে। এরপর আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। আজ এরিকা একদমই রক্ত পান করেনি, কারণ ভ্যাম্পায়ার হওয়া সত্ত্বেও সে রক্ত ছাড়া বেঁচে থাকতে চায়। এই কারণেই সে আজ থেকে রক্তপান না করেই এই সমস্যাটা বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এরপর সরাসরি আমাদের গ্রীষ্মের ছুটির একটি দৃশ্য দেখানো হয়। সবাই সেখানে সমুদ্র সৈকতে বেশ আনন্দ করছিল এবং ভলিবলও খেলছিল, কিন্তু যখনই কেউ এরিকার গায়ে হাত রাখছিল তখনই এরিকাকে দেখে তার ভাই ইউরিও বুঝতে পেরেছিল যে এই মুহূর্তে এরিকার কারোর রক্তপান করার প্রচণ্ড ইচ্ছে করছে, কিন্তু সে কিছুই বলছিল না। এরপর সন্ধ্যা হয়ে গেলে যখন সবাই একসঙ্গে বসে বারবিকিউ করছিল তখন এরিকা সেখানে একা বসেছিল এবং নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, কারণ সে আজ রক্ত ছাড়া বেঁচে থাকার চেষ্টা করছিল। কিন্তু ঠিক তখনই সেখানে কোয়েও এসে উপস্থিত হয়। শুরুতে কোয়েকে দেখে এরিকা একটু ঘাবড়ে গিয়েছিল, কিন্তু কোয়ে আসলে তার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলার জন্যই সেখানে এসেছিল। সে বলে দেখো না, এত আনন্দ করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেল আমরা টেরই পাইনি, আর আমার মনে হয় আজকের মতো আনন্দ করতে করতে সেদিনের ফেস্টিভ্যালের দিনটাও শেষ হয়ে যাবে। এরিকা তখন বলে না, ব্যাপারটা একদমই এমন নয়, যতদূর আমি জানি সেদিন এমনটা একদমই হবে না।
বরং সবার কাজের কারণে ফেস্টিভ্যাল আরও বেশি মজার হবে। তাই আমার পুরোপুরি বিশ্বাস সেদিন ফেস্টিভ্যালের দিন আমরা সবাই অনেক বেশি আনন্দ করব। এটা শুনে কোয়েও তার কথায় সম্মতি জানায়। এরপর যখন সে হাত বাড়িয়ে এরিকাকে তার সঙ্গে যাওয়ার জন্য বলে, তখন কোয়ের হাত ধরার সঙ্গে সঙ্গেই এরিকার মনে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। এই কারণেই সে কিছু না বলে দ্রুত সেখান থেকে দৌড়ে চলে যায়। এরিকা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে তার ভাই ইউরি এসে উপস্থিত হয়। ইউরি তখন কোয়েকে সবকিছু জানিয়ে দেয়। শেষ পর্যন্ত এরিকা কেন এত অদ্ভুত আচরণ করছে। সে এমনকি এটাও জানিয়ে দেয় যে রক্ত ছাড়া এরিকা একদমই বেঁচে থাকতে পারে না। এই কারণেই তার মনে প্রচণ্ড ব্যথা হয়। আসলে ইউরি ইচ্ছা করেই কোয়েকে এসব বলেছিল, কারণ সে জানত যে কোয়ে সবসময় সবাইকে সাহায্য করতে থাকে। তাই সে নিশ্চিত ছিল যে কোয়ে এরিকাকেও অবশ্যই সাহায্য করবে। এরপর যখন তারা রাতে ফায়ারওয়ার্ক দেখতে একটি সৈকতে যাচ্ছিল, তখন কোয়ে বারবার এরিকাকে জিজ্ঞেস করছিল, তুমি কি ঠিক আছো? কিন্তু এরিকার মনে ব্যথা হওয়া সত্ত্বেও সে কিছুই বলেনি। সে শুধু সেখানে এমনটা দেখানোর চেষ্টা করছিল যে তার কিছুই হয়নি। এরপর সবাই ওপরে উঠে ফায়ারওয়ার্ক দেখতে শুরু করলে ভালোভাবে দেখার জন্য ইউরি সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এই চাপে কোয়ে ভুল করে সরাসরি এরিকাকে জড়িয়ে ধরে ফেলে। তাকে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গেই এরিকার চোখ পুরোপুরি লাল হয়ে যায়। কিন্তু কয়েক সেকেন্ড পর যখন কেউ তার দিকে ফিরে তাকায়, তখন সেখানে এরিকা আর ছিল না। এই কারণে তাকে খুঁজতে খুঁজতে কোয়ে সরাসরি একটি জায়গায় পৌঁছে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় ব্যথার কারণে এরিকা নিচে পড়ে আছে। সেখানে সে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য প্রচণ্ড চেষ্টা করছিল, যাতে কোনোভাবেই কোয়ের রক্ত না পান করে। কিন্তু এরপর কোয়ে উঠে তাকে বোঝানোর চেষ্টা করে, তুমি একজন ভ্যাম্পায়ার এবং তুমি রক্ত ছাড়া একদমই থাকতে পারবে না। আর যাই হয়ে যাক না কেন, কোনো গেমারেই আমি তোমার সঙ্গ একদমই ছাড়ব না। তার এই কথা শুনে এরিকাও আর নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারেনি। এই কারণে সে দ্রুত তার রক্তপান করতে শুরু করে। কিন্তু পরের দিন যখন এরিকার জ্ঞান ফিরে আসে, তখন গতরাতের কথা তার একদমই মনে ছিল না। সে শুধু এতটুকুই জানত যে গতরাতে সে সেখানেই অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপর কিছুক্ষণ পরের একটি দৃশ্য দেখানো হয়। সেখানে এরিকা বেশ স্বাভাবিকভাবেই নিজের কাজ করছিল, কারণ গতকাল রক্তপান করার কারণে তার মনে আর একটুও ব্যথা হচ্ছিল না। কিন্তু এরপর যখন সে কোয়েকে দেখে তার কাছে তার কিছু জিনিস ধরার জন্য এগিয়ে যায়, তখন হঠাৎ করেই তার মনে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায়। এত বেশি ব্যথার কারণে কিছুক্ষণের মধ্যেই এরিকার গতরাতের সবকিছু মনে পড়ে যায়। সে মনে করতে পারে যে আসলে গতকাল কোয়ে নিজেই তাকে তার রক্তপান করার জন্য দিয়েছিল। এরিকাকে এত কষ্টের মধ্যে দেখে কোয়ে যখন তাকে জিজ্ঞেস করতে শুরু করে, তুমি কি ঠিক আছো? তখন এরিকা সেখানে এমনটা দেখানোর চেষ্টা করছিল যে সে একদম ঠিক আছে। কিছুক্ষণ পর যখন কোয়ে তার বন্ধুদের সঙ্গে শান্তভাবে লাঞ্চ করছিল, তখন তারা এসে সরাসরি তার কপালে তার ডিসিপ্লিন স্টিকার লাগিয়ে দেয়। এর কারণ ছিল গতরাতে কোয়ে তাদের ছেড়ে এরিকার কাছে চলে গিয়েছিল। তখন কোয়েও তাদের মিথ্যে বলে দেয়। তারা দুজন আসলে সেখানে আসন্ন ফেস্টিভ্যাল নিয়ে আলোচনা করার জন্য অন্য একটি জায়গায় গিয়েছিল। এরপর আবার রাতের দৃশ্য দেখানো হয়। যখন এরিকা রক্তপান করার চেষ্টা করে, তখন সে একদমই এই রক্তপান করতে পারছিল না। তার মনে তখন প্রচণ্ড ব্যথা হচ্ছিল। এর কারণ ছিল সে এখন কোয়ের রক্ত ছাড়া একদমই থাকতে পারছিল না। কিন্তু সে আবার কোয়ের রক্ত পান করতেও একদমই চাইছিল না। এই কারণেই সেও কয়েকদিন কোয়ের কাছ থেকে অনেকটা দূরে থাকার চেষ্টা করছিল। আর অন্যদিকে এত বেশি কাজের কারণে কোয়েও এরিকার সঙ্গে কথা বলার একটিও সুযোগ পাচ্ছিল না। এরিকা তার সঙ্গে একদম কথা না বলায় একদিন কোয়ে তাকে ফোন করার সিদ্ধান্ত নেয়। অনেক চেষ্টা করার পরও সে এখানে তাকে একদমই ফোন করতে পারছিল না। আমরা এরিকাকে দেখি আর এখানে রক্তপান না করার কারণে তার মনে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। ঠিক তখনই সেখানে কুজে এসে উপস্থিত হয়। সে বলতে থাকে, আসলে তোমার মা আমাকে এখানে পাঠিয়েছেন। আমি তোমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্যই এখানে এসেছি, কারণ তুমি তোমার প্রতিশ্রুতি একদমই রাখোনি। আর তুমি কি আমাকে বলবে শেষ পর্যন্ত এখনো তুমি কোয়েকে ডিফেন্ডেন্ট বানাওনি কেন? এরিকা জানায় এর কারণ হলো আমি কোনো মানুষের ওপর নিজের হুকুম চালাতে একদমই চাই না, যেমনটা আমার মা সবসময় তোমার ওপর করে আসছেন। তিনি আমাকে বলেছেন আসলে এটাই একজন ডিফেন্ডেন্টের কাজ। কুজে তখন বলে, ঠিক আছে, আমি তোমাকে কয়েকদিন সময় দিচ্ছি। এই কয়েকদিনের মধ্যে যদি তুমি কাউকে ডিফেন্ডেন্ট না বানাও, তাহলে আমি তোমাকে জোর করে আমার সঙ্গে নিয়ে যাব। অন্যদিকে আমরা কোয়েকে দেখি সেখানে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু হঠাৎ একটি কারণে তার ঘুম ভেঙে যায়, কারণ সেখানে সে বেশ জোরে একটি শব্দ শুনেছিল। সে যখন বাইরে গিয়ে দেখে, তখন সেখানে কানা ঝুলে পড়েছিল। এরপর তাকে ভেতরে নিয়ে আসার পর এ বিষয়ে জিজ্ঞেস করলে সে বলতে থাকে, আমি আসলে এখানে দরজা লাগানোর জন্য এসেছিলাম, যাতে ফেস্টিভ্যালের সময় বৃষ্টি না হয়, কারণ এই কয়েকদিন আসলে একটু বেশিই বৃষ্টি হচ্ছে। এরপর এভাবেই কথা বলতে বলতে কোয়ের হঠাৎ একটি আইডিয়া আসে, যার কারণে ফেস্টিভ্যাল শুধু মজারই হবে না, বরং আরও অনেক বেশি মজার হয়ে যাবে। এই কারণেই সে কিছু না বলে সরাসরি স্টুডেন্ট কাউন্সিল রুমে চলে যায়। কিন্তু সেখানে এরিকা ছিল না। এই কারণে সে একটু মন খারাপ করে ফেলে। এরপর যখন সে এরিকার ব্যাপারে জিজ্ঞেস করে, ইউরি জানায় যে সে আসলে কোনো একটি কাজের কারণে বাইরে গেছে, কিন্তু বাস্তবে এরিকা সেখানেই লুকিয়েছিল। এর কারণ ছিল সে কোনোভাবেই কোয়েকে দেখতে চাইছিল না, কারণ তাকে দেখলে তার হৃদয়ের ব্যথা আরো
আরও বেড়ে যাবে, আর যতক্ষণ পর্যন্ত সে তার রক্তপান না করবে ততক্ষণ তার হৃদয়ের ব্যথা আরও বাড়তেই থাকবে। এদিকে এরিকা সেখানে না থাকায় কোয়ে নিজেই সবাইকে তার আইডিয়াটা জানাতে শুরু করে। সে বলে ফেস্টিভ্যালের সময় তারা উপর থেকে একটি প্যারাশুট ছেড়ে দেবে, যেটা ধরার জন্য সব স্টুডেন্ট অনেক চেষ্টা করবে, আর যেই সেই জিনিসটি পাবে স্টুডেন্ট কাউন্সিলের পক্ষ থেকে তার একটি ইচ্ছা পূরণ করা হবে। তার কথা শুনে সিরো এই আইডিয়াটি বেশ পছন্দ করে, কিন্তু এখানে কোয়ের অনেক কাজ বাকি ছিল। এই কারণেই সে চুপচাপ সেখান থেকে চলে যেতে শুরু করে। যদিও সিরো তাকে থামিয়ে বলার চেষ্টা করছিল যে এরিকা আলমারির ভেতরে লুকিয়ে আছে, কিন্তু সে সেখানে তার বড় ভাই সেচিরোর কথায় চুপচাপ থেকে যায়। এরপর কোয়ে চলে যাওয়ার পর এরিকা যখন কোয়ের দেওয়া জিনিসটি পরীক্ষা করে তখন সেটি স্পর্শ করতেই এরিকার মনে আবার প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায়। আসলে সে যে কোনো মূল্যে কোয়ের রক্তপান করতে চাইছিল। তাকে এতটা কষ্টের মধ্যে দেখে হঠাৎ ইউরি এসে বলতে থাকে, তোমার তার রক্তপান করে নেওয়া উচিত, কারণ তুমি যদি সেটা না করো তাহলে তুমি নিজেকে একদমই নিয়ন্ত্রণ করতে পারবে না, আর এমনিতেও তুমি চাইলে অন্য কাউকে তোমার ডিফেন্ডেন্ট বানাতে পারো, যেমন সিরোকে। তার এই কথা শুনে সেচিরো ইউডিকে থামানোর জন্য অনেক চেষ্টা করছিল, কারণ বোনের সঙ্গে এমন কিছু হতে সে একদমই দিতে চাইছিল না। কিন্তু ইউডি যখন তাকে চুপ থাকার নির্দেশ দেয় তখন না চাইলেও তাকে তার আদেশ মেনে নিতে হয়। এরপর আমরা জানতে পারি যে আসলে এরিকা সিরোকে নিজের ডিফেন্ডেন্ট বানাতে একদমই চায় না, কারণ সে আসলে সিরোকে নিজের ছোট ভাইয়ের মতো মনে করে এবং তার সঙ্গে এমন কিছু সে কোনোভাবেই করতে পারে না। এই কারণেই এরিকা বলতে শুরু করে, তোমরা বেশি চিন্তা করো না, আমি যে কোনো মূল্যে এই সমস্যার একটা সমাধান অবশ্যই বের করব। এরপর রাতে যখন সে কোয়ের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন একদম শেষ মুহূর্তে গিয়েই হঠাৎ থেমে যায়, কারণ সে আর কোনোভাবেই চায়নি যে সে আবার কোয়ের রক্ত পান করুক। এই কারণে সেখানে যাওয়ার আগে সে সেই জায়গায় তার প্যারাশুটটি রেখে চুপচাপ নিজের রুমে চলে যায়। পরের দিন যখন সে বাইরে গিয়ে দেখে তখন সেই প্যারাশুটটি নিচে পড়েছিল। এই কারণে সে দ্রুত সেটি খুঁজতে খুঁজতে স্টুডেন্ট ভিলেজ থেকে রুমে চলে যায়। হিরো আসলে তাকে সবকিছু বলতে চেয়েছিল, কিন্তু ইউরি হঠাৎ তাকে থামিয়ে দেয়। এরপর বিষয় পরিবর্তন করে বলতে থাকে, তোমার আইডিয়াটা আমারও বেশ পছন্দ হয়েছে, এই কারণেই তুমি চাইলে এই আইডিয়াটা নিয়ে এগিয়ে যেতে পারো। কিন্তু এরিকার অবস্থা জানার পর সিরো নিজেকে একদমই নিয়ন্ত্রণ করতে পারছিল না। যদিও তার বড় ভাই তাকে অনেকটা সময় ধরে থামানোর চেষ্টা করছিল যাতে সে এসবের কিছুই না বলে, কিন্তু এবার সে তার বড় ভাইয়ের কথা শুনে একদমই থামেনি, বরং কাঁদতে কাঁদতে তাকে সবকিছু বলে দেয় যে ডিফেন্ডেন্ট না থাকার কারণে এরিকা সবসময়ই মনে প্রচণ্ড ব্যথা হয়, আর এই সমস্যাটা থামানোর জন্যই না চাইলেও তাকে তার পুরনো বাড়িতে নিজেকে আটকে রাখতে হয়েছে। এখন কোয়েও জেনে গিয়েছিল যে শেষ পর্যন্ত এরিকা কোথায় গেছে। এই কারণে ইউরি তাকে অন্য একটি জায়গায় নিয়ে গিয়ে বলতে শুরু করে যে ভ্যাম্পায়াররা আসলে রক্ত ছাড়া একদমই থাকতে পারে না, আর কোনো ভ্যাম্পায়ার যদি একবার মানুষের রক্ত পান করে তাহলে সে নিজেকে আর কোনোভাবেই থামাতে পারবে না। আর কিছুদিন আগে এরিকা তোমার কথায় আসলে তোমার রক্ত পান করেছিল, কিন্তু এখন সে আর এমনটা একদমই করতে চায় না। এই কারণেই তাকে নিজের বাড়িতে নিজেকে আটকে রাখতে হয়েছে। আর এই কারণেই আমি তোমাকে বলে রাখছি, এখন তোমার সামনে মাত্র দুটি পথ বাকি আছে। প্রথমত, তুমি সরাসরি গিয়ে তার ডিফেন্ডেন্ট হয়ে যাও, আর দ্বিতীয়ত তুমি তোমার মাকে রাজি করিয়ে তাকে আবার স্কুলে নিয়ে আসো। এতটুকু বলেই ইউরি আর কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। এত কিছু জানার পর কোয়েও বুঝতে পেরেছিল যে এরিকা তাকে কতটা ভালোবাসে। এই কারণেই নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য সে নিজেই তার পুরনো বাড়িতে নিজেকে আটকে রেখেছে। এরপর যখন কোয়ে ফেস্টিভ্যালের জন্য স্কুলে নিজের কাজ করছিল তখন তাকে একা দেখে সবাই এরিকার ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে যে শেষ পর্যন্ত সে কোথায় আছে। এই কারণে না চাইলেও কোয়েকে সবার কাছে মিথ্যা বলতে হয়। সে বলে এরিকা আসলে অন্য কিছু কাজের কারণে অনেক বেশি ব্যস্ত আছে। এরপর যখন সে একা লাঞ্চ করার জন্য বসে তখন সে শুধু এরিকার কথাই ভাবতে থাকে, কিন্তু ঠিক তখনই হঠাৎ তার সামনে এরিকা এসে দাঁড়ায়। তাকে সেখানে দেখে শুরুতে কোয়েও বেশ অবাক হয়ে যায়, কিন্তু পরে সে বুঝতে পারে সে আসলে এরিকা নয় বরং হারুন ছিল। এটা শুনে কানাডে চিৎকার করে বলতে থাকে, তুমি কি পাগল হয়ে গেছো? সম্ভবত এত কাজের চাপের কারণে তুমি হারুনকে এরিকা ভেবে বসেছিলে। আর তারাও দুজন জানতে চাইছিল যে শেষ পর্যন্ত এরিকা কোথায় চলে গেছে, কারণ বেশ কয়েকদিন ধরে তারা কেউই এরিকাকে দেখেনি। এই কারণে পরে কানাডে কোয়ের বাড়িতে রাতে টি পার্টি আয়োজন করার সিদ্ধান্ত নেয়। এর ফলে তাদের এরিকার সঙ্গে একটু কথা বলার সুযোগও হয়ে যাবে। যখন সবাই একসঙ্গে টি পার্টির প্রস্তুতি নিচ্ছিল তখন হঠাৎ না চাইলেও কোয়েকে তাদের কাছে মিথ্যা বলতে হয়। সে বলে আসলে কিছু কাজের কারণে আজ এরিকা এখানে একদমই আসতে পারবে না। তার এই কথা শুনে অন্য সব মেয়েরাও একটু গম্ভীর হয়ে যায়। এই কারণে তারা সিদ্ধান্ত নেয় আজকের মতো আগামীকালও সবাই মিলে কোয়ের বাড়িতে টি পার্টি করবে। আজ না হলে কি হয়েছে, আগামীকাল তো তারা এরিকার সঙ্গে কথা বলতে পারবে। তাদের এসব কথা শুনে না চাইলেও কোয়েকে সবকিছু জানাতে হয়। সে সবাইকে বলে দেয় যে আজ থেকে এরিকা আসলে আর একদমই স্কুলে আসবে না এবং এসব কিছুই তার কারণে হয়েছে। এটা বলেই সে নিজেকেই অনেক বেশি দোষ দিতে থাকে। কিন্তু ঠিক তখনই কানাডে তার কপালে সেই ডিসিপ্লিন স্টিকার লাগিয়ে বলতে থাকে, এসব ফালতু কথা না বলে তোমার উচিত তাকে নিয়ে আসা, আর আমি নিশ্চিত শুধু তোমার কারণে এরিকা স্কুল ছেড়ে দেয়নি।
কারণ আমরা যবে থেকে এই স্কুলে ভর্তি হয়েছি তবে থেকেই আমি দেখে আসছি যে এরিকা তার স্কুলকে কতটা ভালোবাসে। এই কারণেই তোমার নিজেরই উচিত এরিকার কাছে গিয়ে ক্ষমা চাওয়া এবং তাকে আবার স্কুলে নিয়ে আসা। তার এসব কথা শুনে এবার কুয়ে পুরোপুরি উৎসাহিত হয়ে যায়। অনুপ্রাণিত হয়ে সে সেদিন রাতেই দ্রুত এরিকার বাড়িতে চলে যায়। সেখানে গেটের সামনে হঠাৎ তার সঙ্গে ইউরি এবং সেচিচির দেখা হয়। তারা দুজন আসলে অনেকক্ষণ ধরেই তার জন্য অপেক্ষা করছিল। এরপর আমরা এরিকাকে দেখি। সেখানে সে কোনোভাবে জানতে পেরেছিল যে কুয়ে তাকে নিয়ে যাওয়ার জন্য একাই সেখানে এসেছে। এরপর আমরা দেখি কুয়ে যখন এরিকার মায়ের সামনে গিয়ে বসে তখন এরিকার মা তাকে জিজ্ঞেস করে, তাহলে বলো তুমি কি এখানে এরিকার ডিফেন্ডেন্ট হওয়ার জন্য এসেছো? এতে কুয়ে স্পষ্টভাবে তার মাকে না করে দেয়। সে জানায় এরিকা আসলে একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে চায়। কিন্তু তার এই কথা শুনে এরিকার মা প্রচণ্ড রেগে যায়, কারণ সব ভ্যাম্পায়ারই আসলে ডিফেন্ডেন্টের সাহায্য ছাড়া একদমই বেঁচে থাকতে পারে না। আর অন্যদিকে কোয়েও এখনও তার ডিফেন্ডেন্ট হতে একদমই প্রস্তুত ছিল না। সে বলে এরিকা নিজেই সিদ্ধান্ত নেবে যে ভবিষ্যতে সে কি করতে চায়। এই কারণে তার জীবনে সবসময় হস্তক্ষেপ করা তোমার একদমই উচিত নয়। তার এই কথা শুনে এরিকার মা আরও বেশি রেগে যায়। সে সরাসরি এগিয়ে গিয়ে কোয়ের গলা চেপে ধরে, তারপর বলে এই সমস্যার একটাই সমাধান আছে, তোমাকে শেষ করে দেওয়া। এদিকে এরিকার মাও সবকিছু বুঝতে পেরে যায়। এই পুরো পরিকল্পনাটা আসলে এডির পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছিল, কারণ সে আগেই সবকিছু ভেবে রেখেছিল। কিন্তু সে কোয়েকে শেষ করে দেওয়ার আগেই সেখানে এরিকা এসে উপস্থিত হয়। এরিকার চিৎকার শুনে তার মা দ্রুত তাকে ছেড়ে দেয়। এরিকার মা বলে, এরিকা এখনও সময় আছে, তাড়াতাড়ি একে তোমার ডিফেন্ডেন্ট বানিয়ে নাও, আর তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি এখানেই কোয়েকে শেষ করে দেব। কিন্তু অন্যদিকে এরিকা তখনও এই বিষয়টি মেনে নিতে একদমই প্রস্তুত ছিল না। কোয়ে জানায়, আমি আসলে তোমাকে আবার নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি। কিন্তু এরিকা তার সঙ্গে যেতে স্পষ্টভাবে অস্বীকার করে, কারণ সে আবার স্কুলে গেলে অনেক বড় সমস্যায় পড়তে পারে। এই কারণেই সে মনে করে নিজের বাড়ির ভেতরেই থাকা তার জন্য ভালো। কিন্তু যখন কোয়ে তাকে বলে, এখানে আসার পরও কি তোমার ব্যথা একটুও কমেনি, তখন তার এই কথা শুনে এরিকাও একদম চুপ হয়ে যায়। কোয়ে বুঝতে পারে যে এখন তার আর কিছুই করার নেই। এই কারণে সে এরিকাকে বলতে থাকে, তুমি চাইলে মাঝে মাঝে আমার রক্ত পান করতে পারো, আমি এ নিয়ে কিছুই বলবো না। এতে এরিকার মা বলে, এটা একদম অসম্ভব। কোনো না কোনো সময় এরিকার নিয়ন্ত্রণের বাইরে গিয়ে তোমাকেই তার ডিফেন্ডেন্ট বানিয়ে ফেলবে। কোয়ে বলে, এতে আমার একটুও কিছু যায় আসে না। যতদিন আমি এবং তোমার সব বন্ধু তোমার সঙ্গে আছি ততদিন তোমার একা একা এই কষ্ট সহ্য করার কোনো দরকার নেই। আমরা সবসময় তোমার সঙ্গে থাকব। এই কথা বলেই সে যখন তার দিকে হাত বাড়িয়ে দেয়, এবার এরিকাও তার সঙ্গে স্কুলে যেতে পুরোপুরি রাজি হয়ে যায়। এটা শুনে এরিকার মাও তাদের দুজনকে যেতে দেয়। এরপর কিছুক্ষণ পরের একটি দৃশ্য দেখানো হয়। সেখানে কোয়ে, সেচিরো এবং ইউরিও তাদের দুজনকে চলে যেতে দেখছিল। এরপর আমরা আবার এরিকার মা কায়াকে দেখি। তিনি আগে থেকেই জানতেন যে তার মেয়ে অবশ্যই তার কথা প্রত্যাখ্যান করবে। এই কারণে তিনি কুজেকে নির্দেশ দেন আবার স্কুলে গিয়ে এরিকার ওপর নজর রাখতে। এরপর যখন কোয়ে এবং এরিকা একসঙ্গে স্কুলে পৌঁছায় তখন আমরা দেখি যে তাদের সব বন্ধু অনেকক্ষণ ধরে তাদের জন্য অপেক্ষা করছিল। তারা সবাই এরিকাকে স্বাগত জানায়। এরপর কয়েকদিন পর কালচারাল ফেস্টিভ্যালও শুরু হয়ে যায়। সেখানে তাদের পরিকল্পনা অনুযায়ী সবাই অনেক বেশি আনন্দ করে। এরপর আফটার পার্টিতেও কোয়ের পরিকল্পনা সবার বেশ পছন্দ হয়। আমরা দেখি কোয়ে এবং এরিকা গিয়ে সেই প্যারাশুটটি একসঙ্গে ধরে। সেখানে তারা দুজন একে অপরকে প্রতিশ্রুতি দেয় যে যাই হয়ে যাক না কেন কোনো পরিস্থিতিতেই তারা সবসময় একসঙ্গে থাকবে, আর আজকের মতো ভবিষ্যতেও তারা একসঙ্গে অনেক আনন্দ করবে। আর এর সঙ্গেই এই অ্যানিমের সিজন 1 এখানেই শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত এরিকা কি কোয়েকে নিজের ডিফেন্ডেন্ট বানাবে নাকি বানাবে না আমিও জানি না। এই কারণেই আপনাদের সিজন 2 দেখতে হবে। কিন্তু এখনও সিজন 2 আসেনি। যদি সিজন 2 আসে তাহলে আমি রিক্যাপ করে এই চ্যানেলেই আপলোড করে দেব।